তোমাদের এক্সটেনশন প্র্যাকটিক্যালের ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো এবং ইতোমধ্যে তোমরা বেশ কিছু প্র্যাকটিসও হয়তো করে ফেলেছো এবং আশা করছি যে এই নতুন যে কোর্স, কারণ এক্সটেনশনের কোর্স তোমরা এর আগে তো পাওনি, এবারই প্রথম। আশা করছি যে তোমাদের সবারই এটা ভালো লাগছে এবং তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। তো সেই ধারাবাহিকতায় লাস্ট ক্লাসে তোমরা কি করেছিলে একটু জেনে নেই। লাস্ট ক্লাসে তোমাদের কোনটার উপর আলোচনা হয়েছে বা তোমরা কোনো কিছু তৈরি করেছো কিনা, প্র্যাকটিস করেছো কিনা? ম্যাম লাস্ট ক্লাসে লেকচার প্রেজেন্টেশনের উপর ক্লাস হয়েছিল ম্যাম। মানে কিভাবে লেকচার প্রেজেন্টেশন তৈরি করব আমরা। কিভাবে লেকচার দিতে হয়, তার মানে হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে কমিউনিকেশন স্কিল বা আমাদের যে প্রেজেন্টেশন স্কিল সেটাকে ডেভেলপ করার জন্য আসলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো প্রত্যেকেরই সর্বোচ্চ আগ্রহ থাকতে হবে যাতে বিষয়গুলো আমরা বুঝে নিতে পারি এবং ভালোভাবে শিখে নিতে পারি। তো আজকে এই নতুন যে বিষয়টা আমরা আলোচনা করব এটা হচ্ছে প্রিপারেশন অফ চার্টস অ্যান্ড গ্রাফস। তো এই বিষয়টাকে প্রথমে হচ্ছে যে থিওরিটিক্যাল কিছু কথাবার্তা সেটা আসলে আমি বলবো। তো আমার কথা শেষ হওয়ার পরে আমার আরেকজন কলিগ আছেন, মিসেস তমা দেবনাথ, তিনি আবার কন্টিনিউ করবেন। তো তোমাদের ক্লাসটা এভাবেই হবে। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে তোমাদের প্রত্যেকের মাইক্রোফোন অপশনটা একটু চেক করে নিও, হ্যাঁ? কারণ আমরা বিভিন্ন জন বিভিন্ন পরিস্থিতিতে আছি, অনেকে হয়তো ভালো অবস্থায় আছি, অনেকে অসুবিধার মধ্যে আছি, আশেপাশে নানান রকমের শব্দ থাকতে পারে। তো চেষ্টা করতে হবে যে আমার মাইক্রোফোন অপশনটা যেন মিউট থাকে, তা না হলে ক্লাসরুমের মধ্যে কিছু অযাচিত শব্দ চলে আসবে বা এরকম একটা পরিস্থিতি হবে যে তোমাদের ঘরের খবর, তো সেটা একটু সচেতন থাকতে হবে। তো আমি আমাদের যে বিষয়ে আজকে আলোচনা করার কথা সেটা একটু শুরু করতে চাচ্ছি। আচ্ছা, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা আগেই বলেছি যে আমরা আজকে কিভাবে চার্টস এন্ড গ্রাফস এগুলো তৈরি করা যায়, খুব সিম্পল ইজি, যেগুলো খুব জটিল কোনো কিছু না, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো। তার আগে আমরা যদি একটু দেখি যে আসলে চার্ট আমরা কাকে বলছি। চার্টকে যদি আমরা ডিফাইন করতে যাই তাহলে বলতে পারি a chart is a graphical representation of data in which the data is presented by symbols such as bars in a bar chart, lines in a line chart or slices in a pie chart. তার মানে বোঝা যাচ্ছে যে চার্টের ভেতর আরো অনেক কিছু আছে। মানে চার্ট বলে যদি আমি ডিফাইন করে ফেলি তাহলেই শুধু হচ্ছে না, এখানে আরো কয়েকটা বিষয় এটার মধ্যে ঢোকানো আছে। তো এটা একটু যদি বলি যে আসলে চার্টের যে বিষয়টা সেটা আমরা একটু বলবো যে এটা ব্রড সেন্সে আসলে আমরা চিন্তা করছি যে চার্টের ভেতরে আবার কি চলে আসবে, গ্রাফও কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো সেই অর্থে এখন যদি আমরা একটু গ্রাফকে যদি আমরা ডিফাইন করি, যে গ্রাফ আমরা হয়তো ছোট বেলা থেকে বা একটু যখন স্কুলের একটু উপরের ক্লাসগুলোতে আমরা গিয়েছি তখন প্রত্যেকেই গ্রাফ পেপারে গ্রাফ তৈরি করেছি। তো সেটা কিরকম ছিল যে সেখানে আমরা কি করতাম, নানান রকমের ভ্যারিয়েশন, চেঞ্জ বা রিলেশনশিপকে তুলে ধরতাম এবং সেটা কি ব্যবহার করে বিভিন্ন লাইন বা বার হতে পারে এগুলোর মাধ্যমে আমরা কি করতাম, ডাটাগুলোকে প্রেজেন্ট করতাম। তাহলে সেটাই হচ্ছে গ্রাফ। আচ্ছা, তার আগে একটু এটা রেকর্ডিং এর অপশন কোথায়? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে যে এই যে তাহলে চার্টস এন্ড গ্রাফস, তাহলে আমরা কি বুঝতে পারছি যে যখন কোথাও আমরা কোনো কিছুকে প্রেজেন্ট করি, বিশেষ করে যখন আমরা অনেক ধরনের ডাটা নিয়ে কাজ করি, তখন এই ডাটাগুলোকে আসলে অর্গানাইজড ওয়েতে আমরা যখন প্রেজেন্ট করছি তখন সেখানে কি তৈরি হচ্ছে, গ্রাফ তৈরি করছি আমরা। এবং এই যে গ্রাফটা তৈরি করছি এটা আসলে কি করছে,
আমার যারা লিসেনার বা আমার যারা ভিউয়ার তারা কি পাচ্ছেন, একটা পরিষ্কার ধারণা পাচ্ছেন। এবং এমনও হতে পারে যে হয়তো তার এই বিষয়গুলো সম্পর্কে তিনি জানেন না। যেমন অনেক কিছুই আছে যে একটু হয়তো জটিল বিষয় বা অনেক ধরনের অ্যানালাইসিস থাকে, সেগুলো হয়তো তাকে যদি আমি ডিটেলস বর্ণনা করি তখন তার জন্য এটা কি হয়ে যাবে, অসুবিধাজনক হয়ে যাবে। কিন্তু যখন গ্রাফিক্যালি আমি এটাকে প্রেজেন্ট করছি তখন কি হয়ে যাচ্ছে যে এটার একটা, তার মাথায় কি ঢুকে যাচ্ছে, একটা ইমেজ ফর্মে এটা চলে যাচ্ছে, একটা পিকচারিয়াল ফর্মে চলে যাচ্ছে। তখন কিন্তু সেটার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি হচ্ছে ভিউয়ারের জন্য বা আমার যারা লার্নার তাদের জন্য এটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমার অনেক কিছু অ্যানালাইসিস বা অনেক ডাটা সেটাকে হচ্ছে ছোট করে নিয়ে এসে কনসাইজ ওয়েতে খুব কি বলবো এটাকে একদম অ্যাট্রাকটিভ ওয়েতে যে প্রেজেন্ট করা, সেটাকেই কিন্তু আমরা বলছি যে চার্টস এন্ড গ্রাফস এর যে অর্গানাইজড যে প্রেজেন্টেশনটা। আচ্ছা, তাহলে এখন একটু যদি আমরা দেখি যে চার্টস এন্ড গ্রাফস যখন আমরা তৈরি করব, যেমন এখানে কি আছে, একটা গ্রাফের যদি আমরা দেখি যে বেশ কিছু বিষয় এখানে আছে। যেমন আমরা জানি যে এটা সাধারণত কয়টা অ্যাক্সিস পাই আমরা, 2টা অ্যাক্সিস পাই, তাই না? আর এখন তো আবার কিছু 3Dও আছে, সেগুলোতে আবার আরেকটা অ্যাক্সিস যোগ হয়। তাহলে এই যে অ্যাক্সিস গুলো থাকে, এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তার মানে হচ্ছে একটা হচ্ছে আমার হরাইজন্টাল, হ্যাঁ, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে এই যে অ্যাক্সিস গুলোকে আমি সেট করলাম, এগুলোর সাথে আবার কি থাকবে, অবশ্যই কিছু ইউনিট থাকবে, যে কি কোন জিনিসটা আসলে আমি এই ডিরেকশনে বোঝাতে চাচ্ছি, কোন অ্যাক্সিসে আমি কি বোঝাতে চাচ্ছি। কোনো দিকে যদি এরকম হয় যে কোনো নির্দিষ্ট পার ইউনিটে যদি টাকার কথা আমি বলি যে কত টাকা খরচ হচ্ছে, উৎপাদন খরচ হতে পারে, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমার কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। এবং সাধারণত যেটা হয় যে যখন আমরা গ্রাফ পেপারে ব্যবহার করি তখন প্রত্যেক ইউনিটের জন্য আমরা কি করি, একটা নির্দিষ্ট সংখ্যা কি করি ধরে নিই, তাই না? যে অনেক সময় আমরা এরকম লিখি যে এক্স অ্যাক্সিসে 1 ইউনিট সমান সমান কত টাকা, 5 টাকা। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে আমরা চার্টস এন্ড গ্রাফস যখন প্রিপারেশন করব তখন এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। আমরা পরীক্ষার সময়ও এই ধরনের ভুলগুলো করে থাকি, যে কি করলাম, খুব সুন্দর করে গ্রাফ তৈরি করেছি, কিন্তু দেখা গেল যে যেখানে আমার উল্লেখ করার কথা ছিল যে এক্স অ্যাক্সিস দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি আর ওয়াই অ্যাক্সিস দিয়ে কি বোঝাতে চাচ্ছি, সেটা যদি উল্লেখ করা না থাকে তাহলে কি হবে, এই গ্রাফটা কিন্তু কি হবে না, একজন ভিউয়ারের কাছে বা একজন লার্নারের কাছে কোনো কিছু এটার বোধগম্য হবে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমি এই জিনিসগুলো যেন কোনোভাবেই ভুলে না যাই। আচ্ছা, তারপরে দেখো যে একটু আমরা যদি দেখি যে কেন আসলে আমরা এই চার্টস এন্ড গ্রাফস তৈরি করব। প্রথমে আমি কিছু কথা বলে ফেলেছি যে অবশ্যই এটা যেটা করছে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, এবং এখানে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেটা হচ্ছে আমার ক্লারিফিকেশনের সুযোগ, ইফেক্টিভলি আমাকে এটা প্রেজেন্ট করছে, যেটা হয়তো আমি চট করে দেখেই বুঝে ফেলতে পারছি। যেমন আমরা অনেক সময় হয়তো দেখি, বিশেষ করে দৈনিক পত্র পত্রিকা যেগুলো আছে সেখানে কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের ডাটা নিয়ে এরকম গ্রাফিক্যাল বা চার্টের প্রেজেন্টেশন থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে যেগুলো খুব বার্নিং ইস্যু, যেমন হয়তো যদি আমি বলি যে ধানের যে মূল্য, হ্যাঁ, প্রতি বছর ধানের একটা মূল্য নির্ধারিত হয়, তাহলে এই মূল্যটা কি আসলে প্রতি বছর বছর কি হচ্ছে, বাড়ছে না কমছে, সেটা কিন্তু সুন্দর করে কি করা হয়, গ্রাফের মাধ্যমে দেওয়া হয়। তাহলে এটা কিন্তু এই জন্যই দেওয়া হয় যে প্রত্যেকটা বছরে কত উৎপাদন হয়েছে বা কি পরিমাণ মূল্য নির্ধারণ হয়েছে সেটা কিন্তু লিখেও বলা যেত, তাই না? লিখে বলা যেত না, ডেসক্রাইব করা যেত, এবং সেটার হয়তো একটা বর্ণনা থাকে। কিন্তু যখনই আমি আমার সেই গ্রাফ বা চার্টটা দেখছি তখন কিন্তু সেটা আমাকে কি করছে, খুব সহজে একটা ধারণা দিয়ে দিচ্ছে যে ও আচ্ছা, তাহলে এই গত 5 বছরে ধানের যে দাম সেটা তো দেখছি ঊর্ধ্বমুখী, যেটা একটা কি দেখাচ্ছে, একটা ট্রেন্ড দেখাচ্ছে। আচ্ছা, তারপরে যে আরেকটা বিষয় যে এটা কি করছে, যে বিভিন্ন ধরনের ডাটাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করে প্রেজেন্ট করতে পারছি, এটা একটা বড় দিক। আচ্ছা, সবগুলোই মোটামুটি আসলে বলা হয়ে গিয়েছে যে
মাত্রই আমরা বললাম যে ট্রেন্ডটা বোঝা যায়, অ্যানালাইসিস করাটা সহজ হয়, সহজে চোখে পড়ে যে কোন জায়গাটাতে আসলে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেই সাথে যে ডাটার যে ইন্টারপ্রিটেশন, যিনি আসলে ব্যাখ্যা করবেন, কারণ এটা তো বললাম পত্রপত্রিকা বা রিপোর্টে যেগুলো, সেখানে তো আমার রিটেন ডকুমেন্ট, কিন্তু যখন আমি কোথাও কোনো কিছু প্রেজেন্টেশন দিচ্ছি তখনও কি হয় যে এই যে চার্টস গ্রাফস এটা আমাকে হেল্প করে কি করতে, ইন্টারপ্রিটেশনে, মানে যেই বিষয়টাকে আমি তুলে ধরতে চাচ্ছি সেটাকে কোন জায়গাটাকে আমি গুরুত্ব দিব। একটা চার্ট যদি আমি দেখাই, পাই চার্ট হিসাব মানে ধরে নিলাম যে পাই চার্ট যদি দেখাই, সেখানে কোন অংশে কতটুকু কাভারেজ, যে একজন ব্যক্তি তার দৈনিক যে আয় সেটার কত অংশ কি কাজে ব্যবহার করেন, এরকম যদি একটা চার্ট আমি তৈরি করি, পাই চার্ট, তাহলে সেখানে দেখানো যেতে পারে যে 60% যে টাকা সেটা তিনি খাবারের পেছনে খরচ করছেন, বাকি 40% এর মধ্যে আবার নানান বিভাজন থাকতে পারে, সেটা সহজেই আমরা দেখাতে পারি। এবং আরেকটা যেটা বলেছিলাম যে খুব সহজে কি হবে, যিনি এটা দেখছেন তিনি সহজে ইনফরমেশনটাকে ক্যাপচার করতে পারবেন বা পারসিভ করতে পারবেন, যে তার মাথায় এটা থেকে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে বিভিন্ন সময় আসলে আমরা বিভিন্ন প্রয়োজনে চার্টস এন্ড গ্রাফস তৈরি করি, সেই কাজগুলোর যেটা যে বিশেষ করে রিপোর্টের জন্য, তারপরে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রেজেন্টেশন যেটা আমরা দিচ্ছি সেখানে আমরা এটা ব্যবহার করছি, ওয়েব পেজ গুলো যেহেতু এখন আমরা বলি যে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু করে থাকি, তাহলে এই কাজগুলোতে আমরা কিন্তু চার্টস এন্ড গ্রাফস রেগুলার বেসিসে ব্যবহার করছি। আচ্ছা, এখন হচ্ছে পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, যে কিছু তোমাদের জন্য প্রশ্ন দেওয়া থাকে, যেমন একটা হতে পারে যে গত 5 বছরের ধানের হয়তো একটা উৎপাদন দিয়ে দেওয়া হলো, যে এরকম উৎপাদন হয়েছে, এটাকে গ্রাফ বা চার্টের মাধ্যমে কিভাবে তুমি প্রেজেন্ট করতে পারো। তারপরে যেটা কিছুক্ষণ আগে বললাম যে একজন ব্যক্তি বছরে যে আয় হয় সেটার কত অংশ কি কাজে খরচ করেন বা কোন পারপাসে খরচ করেন, তার যে বেসিক নিড সেগুলো ফুলফিলমেন্টের জন্য যদি 5টা বা 6টা খাত আমরা হিসাব করে নিই, সেখানে কোনটাতে কত পার্সেন্ট তিনি খরচ করছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এই যে চার্টস এন্ড গ্রাফস আমরা তৈরি করব, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার চিন্তায় থাকতে হবে যে আমি আসলে ডাটাটাকে যে প্রেজেন্ট করব সেটার আসলে পারপাসটা কি, বা এখানে আমি কি ধরনের রিলেশনশিপটা দেখাতে চাচ্ছি, সেটার উপর ভিত্তি করে কি করতে হবে আমাকে, কোন চার্টটা বা কোন গ্রাফটা আমি এখানে দেখাবো বা প্রেজেন্ট করব সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এবং পরীক্ষাতে যখন আমরা এই চার্টস এন্ড গ্রাফস এর উত্তরগুলো দেখি তখন দেখি অধিকাংশ ক্ষেত্রে এই ভুলটাই হয়ে থাকে, যে এই যে নির্বাচন করা, যেমন একটু আগে আমি বললাম না যে ধানের দামের কথা, তাহলে ধানের দাম যদি হয় হয়তো 5 বছরের ধানের দাম বলে দেওয়া আছে, সেক্ষেত্রে ভালো একটা চার্ট বা গ্রাফ কি হতে পারে, কেউ কি বলতে পারবে? খুব ম্যাম সহজ। কোশ্চেনটা আরেকবার কোয়েশ্চেনটা আরেকবার বলেন। কোশ্চেনটা আরেকবার বলবো, যে ধানের মূল্য, ধরো 5 বছর বা 10 বছরের, গত 5 বছরের ধানের মূল্য তোমাকে বলে দেওয়া হয়েছে যে 2016 সালে এত ছিল, 17 সালে এত ছিল, এরকম ভাবে 21 সাল পর্যন্ত যদি বলে দেওয়া হয় 5 বছরের ধানের যে মূল্য, সেটা যদি বলে দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে যদি বলা হয় যে এই তথ্যটাকে তুমি গ্রাফ বা চার্টের মাধ্যমে প্রেজেন্ট করো, তাহলে কি করবা তোমরা? ম্যাডাম যে হরাইজন্টালি ভাবে করতে ম্যাম হবে, এক্স এক্সিসে ম্যাডাম লম্বা আকারে। বছর আর ওয়াই এক্সিসে বছর আর মানে Y এর আচ্ছা টাকা। কলামটা করে একটু কালার করে দিলে ম্যাম। আচ্ছা, কলামটা একটা কথা বলি, এটা করা যেতে পারে, হ্যাঁ, তুমি এটাকে প্রথম হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি এটা আমরা লাইন গ্রাফ তৈরি করি, তাই না? যে জি তাহলে ম্যাম। সহজেই বোঝা যাবে কি যে কোন বছরে দাম বেশি ছিল, কোন বছরের দামটা নেমে আসলো, এটার একটা সুন্দর আমরা ট্রেন্ড খুঁজে পাবো। কিন্তু আমরা অনেক সময় কি করি, ভুল করি, কি ভুল করি, যে আচ্ছা 5 বছরের ডাটা পেয়েছি, তাহলে আমি এটা পাই চার্টে নিয়ে যাই না কেন? কিন্তু এই ভুলটা কখনোই করা যাবে না, কারণ পাই চার্টটা আমরা তখনই তৈরি করব যখন সেটা কি হবে, যে একটা নির্দিষ্ট কোনো বিষয়ের যেটা ভাগ হয়ে যাচ্ছে এরকম কিছু, যেমন 1 বছরের ধানের দাম এটার সাথে আসলে আরেক বছরের ধানের দামকে কি তুমি কম্পেয়ার করতে পারবা, বা সেভাবে কি এটাকে পাই চার্টে ঢোকানো যাবে? যাবে না, কিন্তু এটা একটু মাথায় রেখো যে যেই বিষয়গুলোতে আসলে
আমরা কি করতে পারি যে ট্রেন্ড যেখানে অ্যানালাইসিসে সেখানে কিন্তু আমার গ্রাফ করতে হবে। আমরা কিন্তু তখন পাই চার্ট করব না, এই ভুলটা আমরা করে থাকি। তো সেজন্যই বললাম যে এখানে আসলে কোনটা আমি অ্যাপ্লাই করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও যেই ধরনের আমরা সাধারণত প্রশ্ন করে থাকি খুব সিম্পল থাকে, মানে দেখেই বোঝা যাবে। যেমন যদি আমি বলি যে নির্দিষ্ট একটা ধানের জাত যদি আমি বলি যে সল্ট টলারেন্ট কোনো একটা ভ্যারাইটি, সেটা যদি আমি কৃষকের কাছে এটার কি করি, তাদের কাছে এটা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে, যে তারা এটা চাষাবাদের মাধ্যমে স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না, বা তাদের মতামত নেই, এরকম 3টা গ্রুপকে যদি আমি পাই, তাহলে এই ডাটাটাকে কিন্তু আমি কিভাবে দেখাতে পারি, পাই চার্টের মাধ্যমে দেখাতে পারি। কারণ এখানে কি প্রত্যেকেই একটা নির্দিষ্ট বিষয়ের উপর মতামত দিয়েছেন, এবং সেটাকে কিন্তু তখন আমি কি করতে পারবো, এটাকে সাম আপ করা যাবে বা এটাকে এক করা যাবে। কিন্তু নিশ্চয়ই আমি 1 বছরের ধরো ধানের উৎপাদনের সাথে আরেক বছরের গমের উৎপাদন, এটা কিন্তু কি করা যাবে না, যোগ করা যাবে, যোগ করা কিন্তু যাবে না। কিন্তু এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি, তো এটা একটু সতর্ক হতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে আমরা ব্যবহার করব, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আবার পার্সেন্টেজ থাকে। এটা একটু বলে দিই যে অনেক ক্ষেত্রে আবার সাধারণত পাই চার্টের ক্ষেত্রে আমরা কি করি, যাতে ছাত্রছাত্রী সহজে বুঝে নিতে পারে, যাতে তাদের আর কোনো কনফিউশন তৈরি না হয়, সেজন্য পার্সেন্টেজে 100% এর মধ্যে এই যে পার্সেন্ট ওয়াইজ ভাগ করে দিয়ে দিলাম। হয়তো এখানে বললাম কি যে একটা নির্দিষ্ট গ্রামে কোন অকুপেশনের লোক কতজন আছেন, এরকম যদি আমরা বলে দিই, তাহলে সেখানে যদি 5টা অকুপেশন থাকে, সেই যে অকুপেশনটাকে আমি কি করেছি 100% হিসাব করেছি, এবং সেটার মধ্যে আমি আলাদা করলাম যে ফার্মার এত পার্সেন্ট, তারপরে চাকরিজীবী এত পার্সেন্ট। তাহলে এই যে এটা করছি, এটাকে কিন্তু আমরা কি করতে পারি, কিসে প্রেজেন্ট করতে পারি বলতো, পাই চার্টের মাধ্যমে। পাই চার্টে। তাহলে পার্সেন্টেজ থাকলে, সাধারণভাবে পার্সেন্টেজ থাকলে আমরা আর অন্য কোনো চিন্তায় যাব না। আর যদি সেটা কি হয়, টোটালটা 100 হয়, ঠিক আছে, এটা একটু মনে রেখো যে টোটাল যদি 100 হয়ে যায়, তার মানে হচ্ছে এটাকে আমার বোঝাচ্ছে যে আমার পাই চার্টে এটাকে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন চার্টের যে টার্মিনোলজি, এগুলো তোমরা মোটামুটি জানো, হরাইজন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিসে যেভাবে আমরা সবসময় করে থাকি। এছাড়াও আরো কিছু যেটা শব্দ আছে, যে আমরা 3D র কথা বলেছি, যে যদিও 3D টা এখনো আমরা ওভাবে তোমাদেরকে দেই না বা পড়াই না এখনো হয়তো। আরেকটা যেটা থাকে যে গ্রিড লাইন্স। গ্রিড লাইন্সটা কোনটা, যে এটা হচ্ছে যাতে ডাটাটাকে আমি সহজে বুঝতে পারি, যে অনেক সময় দেখবা যে নিচ থেকে উপর দিকে ধরো 5, 10, 15 এই প্রত্যেকটাতে একটা করে হালকা কি থাকে, গ্রাফ পেপারটা যদি কল্পনা করি, কি থাকে, হালকা একটা দাগ টানা থাকে না, তাহলে এগুলোই হচ্ছে গ্রিড লাইন। তার মানে এগুলো মিন করছে যে এটা এক একটা ধাপ পার হচ্ছি আমরা। আচ্ছা, এখন হচ্ছে যেহেতু আমরা বললাম যে কিছু কিছু টাইপস আছে, তাই না, চার্টস এন্ড গ্রাফস এর মধ্যে আমরা যদি টাইপস গুলো দেখি, তাহলে সেখানে প্রথমেই যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে বার গ্রাফ। আচ্ছা, বার গ্রাফ, এটাকে আমরা কি বলেছি, যে বার গ্রাফ যখনই আমরা চিন্তা করি, তখন এখানে বুঝে নিতে হবে যে এখানে কি নাই, যে ডাটাটা আমি পেয়েছি সেটার কোনো ক্যাটাগরাইজেশন নাই। তার মানে এটা একটা হচ্ছে নমিনাল অর অর্ডিনাল স্কেল। মানে এটা খুব, যেটা আমরা বলবো যে সিম্পল, যে কলাম ফর্মে আমরা যেটা করি, তোমরা একটু আগে একজন মনে হয় বলেছিলে যে গ্রাফ, বার গ্রাফ তৈরি করে পুরোটাকে একটা নির্দিষ্ট রং করে দিব। তাহলে এটাকে কিন্তু আমরা কি বলছি, তাহলে বার গ্রাফ। এবং বার গ্রাফে সাধারণভাবে কি হয়, প্রত্যেকটা যে বার আছে বা কলাম আছে, সেগুলো কি হয়, এগুলোর যে ওয়াইট, সেটা কি হবে, সিমিলার হবে, তাই না। এটা কিন্তু এরকম হবে না যে একটা বার আমি দিলাম মোটা আর একটা দিলাম চিকন, এরকম কিন্তু না, দুটো একরকমই হবে। এবং তাদের মধ্যে যে বারগুলো যখন আমরা প্লেস করব, তখন তাদের মাঝখানে একটা ইন্টারভেল থাকে, ইকুয়াল ইন্টারভেল, যেটা আমরা বলি যে ইকুয়াল একটা ডিসটেন্স থাকে। তার মানে এখানে হচ্ছে আমরা কি করছি, যে বার গ্রাফের মাধ্যমে আসলে আমার ডাটাটাকে প্রেজেন্ট করছি, যাতে চট করে দেখি আমি বুঝে ফেলতে পারি, আচ্ছা এটা যদি কালার করে দেই, তাহলে এই পর্যন্ত 10 পর্যন্ত এটা পৌঁছেছে, তার মানে এটা আমার এক ধরনের। তারপরে আরেকটা যদি থাকে, সেটা হয়তো
আর একটু 10 এর একটু উপরে মনে হচ্ছে যে 11 পর্যন্ত পৌঁছেছে, মানে চট করে দেখে তাহলে একটা সহজে আমরা এখান থেকে ধারণা পেতে পারি। যেমন এখানে যদি আমরা দেখাই তোমাদেরকে, যে দেখো বলা হয়েছে যে স্কুলের পড়াশোনা শেষে আসলে ছাত্রছাত্রীদের কি ধরনের অ্যাক্টিভিটিস থাকে। তো সেখানে এক একজন এক এক রকম বলেছে। তো তার মধ্যে যে আফটার স্কুল অ্যাক্টিভিটিসটাকে আমরা কোথায় দিয়েছি, কোন অ্যাক্সিসে দিয়েছি এটা? X axis আচ্ছা, আর যেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস সেটা কোন অ্যাক্সিসে আছে? Y axis আচ্ছা, Y তাহলে axis. এই axis. দুই পাশেই কিন্তু দেখো যে আফটার স্কুল অ্যাক্টিভিটিস যেটা, সেখানেও কিন্তু আমরা কি করে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি যে কোন অ্যাক্টিভিটিসটা সেটা নিচে লেখা আছে। তবে এটা না করে আরেকটা কাজ করা যেত। সেটা কি করা যেত, যে আমরা লিজেন্ড আরেকটা শব্দ শুনেছি তাই না, যে লিজেন্ড আকারে সেটাও কিন্তু লেখা যেত, যে প্রত্যেকটা যদি আমরা কি করতাম এখানে আলাদা আলাদা করে রং করে দিতাম, তাহলে সেখানে আবার লিজেন্ড আকারে লিখে দিলে নিচে আর লেখার প্রয়োজন হতো না। কিন্তু এখানে কি করা হয়েছে, যে এটাকে একইভাবে রাখা হয়েছে, যে জাস্ট একটা কম্পারিজনের জন্য যে কোনটা আসলে হাইয়েস্ট। আচ্ছা, আর নাম্বার অফ স্টুডেন্টসটাও এখানে যদিও কি করা হয়েছে, প্রত্যেকটা কলামের উপরেই আবার নাম্বারটা উল্লেখ করা দেওয়া আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এটা থাকে না। এটা ছাড়াও কিন্তু একটা ধারণা করা যায় যে ও আচ্ছা ঠিক আছে, এখানে হালকা কিন্তু একটু গ্রিড লাইনও আছে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ কিনা, হালকা গ্রিড লাইনও দেখা যাচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রায় 100 পর্যন্ত। তার মানে কোনটা এটা, সেটা হচ্ছে যে ফ্রেন্ডের সাথে দেখা করা, তার সাথে গল্প করা, এটা হতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিম্পল, যেটা আমরা বললাম বার গ্রাফ। আচ্ছা, সিম্পল বার গ্রাফ যেটা, এটা আরেকটা এখানে আছে যে মান্থস এবং রেইনফল ইন সেন্টিমিটার যেটা আমরা বলি। তাহলে এটাও একটা হতে পারে যে বিভিন্ন মাসে কি পরিমাণ বৃষ্টিপাত হলো, সেটাকেও কিন্তু আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি। ম্যাম এইখানে গ্রিড লাইন কোনটা দেখালেন? আগেরটাতে, জি ম্যাম, এটাতে জি ম্যাম। এটাতে খুব হালকা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার এখান থেকে বোঝা যাচ্ছে যে খুব হালকা গ্রিড লাইন আছে। জি ম্যাম দেখা যাচ্ছে ম্যাম ম্যাম, দেখা দেখা যাচ্ছে। আচ্ছা বোঝা ঠিক আছে, যাচ্ছে ওটা না। জরুরি না। এরপরটাতে গ্রিড লাইন অনেক স্পষ্ট, এটা দেখো। হ্যাঁ, ওইটা না বুঝলে এটা দেখো, অসুবিধা নাই। আচ্ছা, এখন হচ্ছে কি যে এখানে আসলে আমরা তো এটা দেখালাম সিম্পল, তোমাদের শুধু জানার জন্য। তোমরা হয়তো পরীক্ষার সময় সিম্পলটাই তৈরি করবা, এটাই সাধারণত আমরা করে থাকি, কিন্তু ম্যাম, আরো থাকতে পারে। সেটা হচ্ছে যে মাল্টিপলও কিন্তু সেটা হতে পারে। মাল্টিপল কিভাবে, হয়তো দেখা গেল যে একই সাথে একটা নির্দিষ্ট, যদি কমোডিটি ধরি ধান বা গম যদি হয়, বা নির্দিষ্ট ফসল যদি চিন্তা করি, সেটার আবার বিভিন্ন ভ্যারাইটি থাকতে পারে। তো এই দুটো ভ্যারাইটির মধ্যে কোনটা আসলে বেশি ভালো করেছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট এই ধরনেরও কিন্তু আমরা কাজ করি। তো এই কাজগুলো যখন করব, তখন কিন্তু এই দুটো ভ্যারাইটিকে আবার আমরা কি করি, একটা মানে গ্রাফের ভেতরে নিয়ে আসি। কেন নিয়ে আসি, তাহলে সুবিধা হয় কম্পেয়ার করতে। দুটোকে আলাদাভাবেও করা যেত, কিন্তু আলাদাভাবে করলে কিন্তু কম্পেয়ার করতে গিয়ে অসুবিধা হতো। এখন পাশাপাশি যখন মাল্টিপল বার ডায়াগ্রামের মাধ্যমে আমরা ব্যবহার করে ফেলছি বা বার গ্রাফের মাধ্যমে করছি, তখন কিন্তু সহজে এটাকে কি করা যাচ্ছে, আলাদা করা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে হিস্টোগ্রাম। এটাও আসলে এক ধরনের বার গ্রাফের মতোই, এটাও বার গ্রাফ, কিন্তু এখানে যেটা একটা বিষয় আছে, আগেরটাতে আমরা কি বলেছিলাম, যে ওখানে সেই ডাটাটা কি ছিল, নমিনাল, তাই না? আর এখানে যেটা আছে এটা আসলে ক্যাটাগরাইজড, এখানে ক্লাস ইন্টারভেল আছে। এজন্য ক্লাস ইন্টারভেল থাকার কারণে এটা আসলে আমরা কি করতে পারি, কন্টিনিউয়াস ডাটা যেটা, যেমন কিছু আছে ওয়েট, তারপর হচ্ছে হাইট, তারপর হচ্ছে সময়, এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা কি করতে পারি, তখন বার গ্রাফে নিয়ে আসতে পারি। তাহলে সেটা তখন কি হয়ে যাচ্ছে, হিস্টোগ্রাম হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখো যে বলা আছে যে যখন কোনো গ্যাপ থাকছে না, মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস ডাটা। যেমন এখানে যেটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, যে কুইজ যদি কোনো হয়, কুইজ প্রোগ্রাম, তখন সেখানে কতটা কারেক্ট করা হয়েছে, বা একটা একটা প্রশ্নের উত্তর কতজন দিতে পেরেছেন, দুইটা কতজন পেরেছেন, তিনটা কয়টা, চারটা কয়টা, পাঁচটা কয়জন, তাহলে এটার একটা ফ্রিকোয়েন্সি আমরা পাবো। তার মানে এখানে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা যে পাচ্ছি, এটাকে তখন এই ক্লাস ইন্টারভেলের এগেইনস্টে আমরা এটাকে কি করছি, সেট করছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে তখন, হিস্টোগ্রাম। কেন হিস্টোগ্রাম, কারণ এখানে ডাটাটা হচ্ছে কন্টিনিউয়াস, এদের মাঝখানে কিন্তু কোনো কি নাই, গ্যাপ নাই।
এই যে একটু দেখো, বার গ্রাফের ক্ষেত্রে কি ছিল, এখানে একটা গ্যাপ ছিল। আর হিস্টোগ্রামের ক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে একটা আমরা বলেছি যে ক্লাস ইন্টারভেলটা নির্দিষ্ট একটা ইন্টারভেলে আমরা কি করছি, ডাটাটাকে সেট করেছি, সেজন্য এখানে কোনো গ্যাপ থাকছে না। তাহলে এটা হচ্ছে একটু ডিফারেন্স আছে, এটা একটু মাথায় রেখো যে বার গ্রাফ আর হিস্টোগ্রামের মাঝখানে বার গ্রাফটা কন্টিনিউয়াস হয় না, কলামগুলো এখানে একটা সার্টেন ইন্টারভেল থাকে। আর হিস্টোগ্রামের ক্ষেত্রে কি হয়, কন্টিনিউয়াস ডাটা, এবং এখানে যেহেতু এটা ক্যাটাগরাইজড সেজন্য প্রত্যেকটা যে কলাম সেটা কিন্তু একটা একটার সাথে অ্যাটাচড, এখানে কোনো গ্যাপ নাই। আচ্ছা, এখন হচ্ছে যেটা আমরা একটু আগেও বলেছি যে পাই চার্ট। পাই চার্ট তৈরি করতে গেলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যেই ডাটাটা পেয়েছি, একটা তো বললাম যে সেটা কিসে থাকলো, পার্সেন্টেজে থাকতে পারে, তাই না? তাহলে পার্সেন্টেজে যদি থাকে তখন কিন্তু সেটাকে আবার আমরা কি করে নেই, অবশ্যই সেটাকে আমার ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। এই ডিগ্রিতে যে কনভার্ট করা, এই বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে যে ডিগ্রিতে যদি আমি কনভার্ট করে না নেই তাহলে কি হয়ে যাবে, আমার পাই চার্টটা কিন্তু প্রপোর্শনেট হবে না, ডিসপ্রপোর্শনেট হবে। এটা তো বোঝাই যায় যে আমরা প্রতি পার্সেন্টের জন্য তাহলে কি করতে হবে, ডিগ্রিতে এটাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। সেটা তোমাদের সুবিধার জন্য যদি আমি একটু দেখাই, একটা দেখো যে এখানে দেওয়া আছে যে ব্লাড গ্রুপ। হ্যাঁ, যে ব্লাড গ্রুপ আমরা জানি কয় রকমের, আমরা এখানে দিয়েছি 4 রকম দিয়েছি। তাহলে এ ব্লাড গ্রুপের ব্যক্তি কয়জন পেয়েছি, আমরা 6 জন পেয়েছি। তাহলে 6 জন পেলে সেটাকে আমার কি করতে হবে, পার্সেন্টেজে নিয়ে তারপরে আবার আমার এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এই বিষয়টা একটু মাথায় রেখো, কারণ যদি আমি ডিগ্রিতে কনভার্ট না করি পরীক্ষার সময় এটা কিন্তু তৈরি করার জন্য অবশ্যই আমার কি লাগবে, চাঁদা লাগবে। পরীক্ষায় এই ভুলটাও হয়, আমরা চাঁদা নিয়ে আসি না, যখন চাঁদাটা না নিয়ে আসি তখন কিন্তু এটার হিসাবটা আর করা যায় না। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো এটাকে ফ্রিকোয়েন্সিতে যদি দেওয়া থাকে সেটাকে আমি কি করব, পার্সেন্টেজে কনভার্ট করে আগে দেখতে হবে যে 100% হয় কিনা। যখনই 100% হয়ে গেল তার মানে এটা কি, আমি 360 ডিগ্রি পেয়ে গেলাম। সেই 360 ডিগ্রিকে আবার কি করতে হবে, এটা তো সিম্পল যে অঙ্কের হিসাব, সেখানে প্রতি ডিগ্রি ওয়াইজ আমার পার্সেন্টেজটাকে আমি কিভাবে ডিগ্রিতে কনভার্ট করব, কনভার্ট করে তারপরে নিচে দেখো যেই পাই চার্টটা আমরা তৈরি করব, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আমার কি করতে হবে, পার্সেন্টেজটাকে উল্লেখ করতে হবে। আমরা কিন্তু পাই চার্টটা আসলে প্রেজেন্ট কেন করি, যে পার্সেন্টেজে কে কত অংশ, আসলে কোন প্রপোর্শনটা কতটুকু আছে সেটাকে প্রেজেন্ট করার জন্য। কাজে এখানে কিন্তু আবার ডিগ্রিটা রাখলে চলবে না। অনেকে আমরা এই ভুলটাও করি যে যখন পাই চার্টটা তৈরি করলাম, তৈরি করার পরে দেখা গেল ভেতরে কি করেছি, পার্সেন্টেজের পরিবর্তে ডিগ্রিটাকে লিখেছি। তাহলে এই ভুলটাও করা যাবে না, পার্সেন্টেজটাকে আমার পাই চার্টের ভেতরে রাখতে হবে, অন্য কোনো কিছু কিন্তু আমরা রাখবো না। ঠিক আছে, মনে থাকবে? ম্যাম, তাহলে আমরা যেহেতু পাই চার্টের ভিতরে পার্সেন্টেজ লিখতেছি, তাহলে আমরা ডিগ্রি করব কিসের জন্য? ডিগ্রি কিসের জন্য করবা, ডিগ্রিতে কনভার্ট না করলে তুমি তো বুঝবা না যে পাই চার্টের এই যে 360 ডিগ্রি, এটার ভেতরে কতটুকু অংশ তুমি, ফর এক্সাম্পল এ, যেটা আমরা বলেছি ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ যদি ধরে নিই, তাহলে এ পজিটিভ যদি হয় তাহলে তার জন্য তুমি কতটুকু জায়গা নিবা তোমার এই বৃত্তের ভেতর, ও ম্যাম, বুঝতে পারলে? মানে চাঁদা দিয়ে দিয়ে ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চাঁদা দিয়ে দিয়ে দেখে নিতে হবে। আগে তুমি পার্সেন্টেজকে ডিগ্রিতে কনভার্ট করবা, তারপরে সেটা চাঁদার সহায়তায় যে কত ডিগ্রি হয় সেখানে কিন্তু তুমি ডিগ্রি হিসাব করে দাগগুলো দিবা। কিন্তু যখন ভেতরের জায়গাটা পেয়ে যাবা, ফর এক্সাম্পল এখানে এর জন্য আমরা পেয়েছি না একটা ঘর, তাহলে এর জন্য পেলাম, সেটা কিন্তু কি করতে হবে, সেটার ভিতরে সেই এর এগেইনস্টে যে পার্সেন্টেজটা আমরা পেয়েছি যে এত পার্সেন্ট লোক এ ব্লাড গ্রুপের, এ পজিটিভ ব্লাড গ্রুপের, তাদেরটা কিন্তু আমরা এখানে লিখেছি। এখন বোঝা যাচ্ছে? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম, পার্সেন্টেজটাকে ডিগ্রিতে করব কিভাবে? পার্সেন্টেজটাকে ডিগ্রিতে কিভাবে করবা? কি বলে পার্সেন্টেজটাকে ডিগ্রিতে কিভাবে করবে? এই যে দেখো, পার্সেন্টেজ গুণন 100 বাই গুণন 300 বাই 100। ওকে ম্যাম। আচ্ছা, অসুবিধা নাই, এটার জন্য তোমাদের পরবর্তীতে ম্যাডাম অপেক্ষা করছেন, তমা, সে তোমাদেরকে বুঝিয়ে দিবে। তারপরেও এটা হচ্ছে সিম্পল ঐকিক নিয়মের হিসাব, তাই না?
আমরা যারা মোটামুটি কি বলবো যে ইন্টারমিডিয়েট পাশ করেই তো ভালোভাবে এসেছি, আমার মনে হয় এটা অসুবিধা হবে না। এখন হয়তো দেখে ঘাবড়ে যাচ্ছ, এটা হচ্ছে সিম্পল যেটা, যে এই ক্যালকুলেশন যে আমরা ডিগ্রিতে কিভাবে কনভার্ট করব। ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সিটাকে কি করতে হবে, যে আমার যে 100 তাই না, সে 100 দিয়ে কি করতে হবে, ভাগ দিয়ে আবার গুণ হবে আমার ডিগ্রি দিয়ে, তাই না, 360 ডিগ্রি দিয়ে, তারপরে যেটা পাবো সেটাই হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা আছে যে লাইন গ্রাফ। লাইন গ্রাফটাকে আমরা কিভাবে পাই? লাইন গ্রাফটাকে, যেটা এর আগে আমরা বলেছি, যে যদি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিছু ডাটা থাকে, যেটা সিরিজ অফ ডাটা, যেটা বললাম যে রেইনফল হতে পারে, টেম্পারেচার হতে পারে, গত 10 বছরের যদি আমরা একটা দেখতে চাই, যে আসলে আমরা অনেক সময় বলি না যে টেম্পারেচার কি হচ্ছে, ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এরকম যদি হয়। আচ্ছা একজন হাত তুলেছো, কিছু বলবে নাকি ভুলে চাপ পড়ে গিয়েছে? অনেকের ভুলে চাপ পড়ে যায়। আচ্ছা আমি কন্টিনিউ করছি, যদি কারো জিজ্ঞাসা থাকে পরে করো। তাহলে এটা হচ্ছে যে জাস্ট আমরা কি করি তখন, এই গ্রাফের মাধ্যমে এই ডাটাটাকে প্রেজেন্ট করি। এটা খুব সিম্পল জিনিস, যে জাস্ট যেই ডাটাটা আমরা পেয়েছি সেটা গ্রাফ পেপারে, যেটা আমরা করি কি, যে টাইম ডাইমেনশন অনুযায়ী এটাকে প্লট করে দেওয়া। তাহলে সেটা হচ্ছে এখানে যেই ধরনের বিষয়গুলো আমরা সাধারণত দেখাই, যে কিছু ফ্লাকচুয়েশন থাকতে পারে, কিছু হচ্ছে চেঞ্জ থাকতে পারে, কিছু গ্রোথ থাকতে পারে, এগুলো সাধারণত মুদ্রাস্ফীতির ক্ষেত্রেও আমরা দেখিয়ে থাকি, যে যখন বলি যে একটা দেশে মুদ্রাস্ফীতি খুব খারাপ আকার ধারণ করে, তখন এই ধরনের টাইম সিরিজ গ্রাফ বা লাইন গ্রাফের মাধ্যমে দেখানো হয়ে থাকে। এই যেটা সিম্পল বোঝাই যাচ্ছে যে এটা যেমন একটা কি ঊর্ধ্বমুখী, যে একটা অর্গানাইজেশনে যদি স্টাফ রিক্রুটমেন্ট বা নাম্বার অফ স্টাফের কথা আমরা চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে প্রথম বছরে 1-2 জন ছিল, তারপর আস্তে আস্তে কি হচ্ছে, যে নাম্বার অফ স্টাফ বাড়তে বাড়তে একটা সময় 10 জন থেকে 25 জন, তারপর হচ্ছে 40 জন, তারপর 55, 60, তারপর হচ্ছে 65, এরকম আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা এখন এই বিষয়গুলো আরো যেগুলো আছে সেগুলো আসলে তোমাদের এই লেভেলে হয়তো লাগবে না। তারপরও কিছু আছে, যে টাইমলাইন চার্ট আছে, এটাও আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে যখন আমরা কোনো ইন্ডিভিজুয়াল রিসার্চ করব, তখন এরকম কিছু থাকে। এখানে যেমন আছে যে একটা বার্থডে পার্টি করার জন্য কিভাবে আমরা সিম্পল একটা ক্যালকুলেশন করতে পারি, যে কবে কি করব, মানে আমার কাজগুলোকে একটা চার্টের মাধ্যমে সুন্দরভাবে লিখে রাখা, যে প্রেজেন্ট করা। তো এটা ছাড়াও আমরা যেটা করি, যে আমাদের রিসার্চের যে, যেমন প্রথমে হচ্ছে যে অবজেক্টিভ ঠিক করা, কোন প্রবলেম আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করা, এটাকে হয়তো আমি জানুয়ারি মাস রাখলাম, ফেব্রুয়ারি মাসে যে কি করব, আমি এটার লিটারেচার রিভিউ করব, এই ধরনের কিছু যে টাইমলাইন চার্ট যেটা, সেটাও কিন্তু আমরা তৈরি করি। আচ্ছা এছাড়াও আরো কি থাকে, যে অর্গানাইজেশনাল কিছু চার্ট থাকে, যেগুলো হচ্ছে ডিএ এর অর্গানাইজেশনাল চার্ট হতে পারে, সেরকম কিছু চার্ট থাকে, ফ্লো চার্ট থাকে কিছু, যে আমরা ফ্লো চার্টও ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে যে ওভারঅল যদি আমরা বলি যে চার্টস এন্ড গ্রাফস এর উপর কিছু কথাবার্তা। এখন আমরা কয়েকবারই কিন্তু কথাটা বলেছি যে চার্টস এন্ড গ্রাফস বা গ্রাফস এন্ড চার্টস। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এগুলো, এ দুটো বিষয় আসলে কি খুবই কাছাকাছি। তবে চার্টস যেটা, সেটা হচ্ছে আমরা বলছি যে এটা হচ্ছে কভারিং অল গ্রাফস, তার মানে সব ধরনের গ্রাফই আসলে কি চার্টস, কিন্তু সব চার্ট আবার কি না, গ্রাফ না। মনে থাকবে এটা। কেন সব চার্ট গ্রাফ না? কারণ এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে কিছু আছে টাইমলাইন চার্ট, তাই না? টাইমলাইন চার্টের এখানে কিন্তু কি নাই, কোনো এরকম নিউমেরিক্যাল ভ্যালু বা ডাটার যে যেটাকে আমরা বলি যে প্রেজেন্টেশন, এবং সেখানে কোনো নিউমেরিক্যাল যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আবার অর্গানাইজেশনাল চার্ট সেখানেও নাই, যে দুটোর যে পরিবর্তন বা এক ধরনের কম্প্যারিজন বা রিলেশনশিপ, এটা কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে এটা কিন্তু গ্রাফ না, কিন্তু এটা এক ধরনের চার্ট। কিন্তু প্রত্যেকটা গ্রাফই আবার আমরা বলছি এটা কি হবে, চার্ট হবে। তাহলে সকল গ্রাফই চার্ট, কিন্তু সকল চার্ট গ্রাফ নয়। বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। ম্যাম আর একবার বলেন ম্যাম। আরেকবার বলবো। আচ্ছা চার্টের ভেতরে
প্রত্যেকটা চার্টে যে গ্রাফিক্যাল যেটা আমরা বলছি যে প্রেজেন্টেশনে যেটা আমরা পাই, নিউমেরিক্যাল কিছু ভ্যালু থাকে, কিছু এখানে চেঞ্জ থাকতে পারে, তারপরে কিছু রিলেশনশিপ দেখাতে পারে, সেটা কিন্তু চার্টের ক্ষেত্রে আমরা নাও পেতে পারি। কারণ চার্ট কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি না যে কয়েকটা ধরনের চার্ট, অর্গানাইজেশনাল চার্ট হতে পারে, ফ্লো চার্ট হতে পারে। অর্গানাইজেশনাল স্ট্রাকচারটাকেও তো আমরা চার্টের মাধ্যমে দেখাই না? তারপর হচ্ছে কোনো একটা ডিরেকশন হয়তো ফলো করতে হবে, সেটাও তো এক ধরনের চার্ট। কিন্তু সেখানে কি থাকে না, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কোনো ক্যাটাগরাইজড যে ডাটাকে অ্যানালাইসিস করে সেখানে কিন্তু কোনো তথ্য থাকে না। তাহলে সেটা কি? চার্ট। কিন্তু গ্রাফে কি থাকবে? গ্রাফে নিউমেরিক্যাল ভ্যালু আমরা পাবো এবং সেটা সাপেক্ষে কিছু চেঞ্জ বা ট্রেন্ড বা রিলেশনশিপকে আমরা দেখাবো। তাহলে সেটা হচ্ছে গ্রাফ। কিন্তু গ্রাফও এক ধরনের কি? অবশ্যই এক ধরনের চার্ট। চার্ট। কিন্তু সব চার্ট আবার গ্রাফ না। সব চার্ট আবার গ্রাফ না, এটা একটু দেখাই দেই। এই যে যেমন এটা কি, এখানে কোনো নিউমেরিক্যাল কোনো কিছু নাই, তার মানে এটা কি? এটা কিন্তু একটা চার্ট। এটাকে আমরা কখনোই কি বলতে পারবো না? গ্রাফ বলতে পারবো? গ্রাফ বলা যাবে না। আচ্ছা, অর্গানাইজেশনাল চার্ট যেটা বা অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার আমাদের থাকে, অর্গানোগ্রাম যেটা আমরা বলি, তাহলে সেখানেও কিন্তু কি নাই? এখানে কিন্তু কোনো ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে কোনো চেঞ্জ, ভেরিয়েশন বা রিলেশনশিপ কিছুই দেখাইনি। তার মানে এটা একটা চার্ট, এটা কিন্তু গ্রাফ না। কিন্তু আবার এটা কি? এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু আছে এবং সেখানে সে একটা নির্দিষ্ট বিষয়কে কি করছে? চেঞ্জটা দেখাচ্ছে। তার মানে এটা কি হবে? এটা একটা গ্রাফ। এবং একই সাথে এটা কি? চার্টও। আসলে চার্টটাকে আমরা বলছি যে এই যে যত রকমের মেথড গুলোকে আমরা ব্যবহার করে, ছবি হতে পারে, কোনো নির্দিষ্ট স্পেসিমেন হতে পারে, এই যে সবকিছুকে নিয়ে যখন আমরা একসাথে কনসিডার করছি তখন সেটা হয়ে যাচ্ছে চার্ট। সেখানে নিউমেরিক্যাল যে প্রেজেন্টেশন বা নিউমেরিক্যাল ভ্যালু সেখানে নাও থাকতে পারে, কিন্তু গ্রাফে অবশ্যই কি থাকবে? নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা পাবো। এখন বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে তাহলে কি কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি আমার নেক্সট যিনি টিচার ওয়েট করছেন তাকে বলবো, সে তোমাদের সাথে join করবে। স্লাইডের আগের স্লাইডটা একটু দিয়ে দেখেন তো। ম্যাম এটার আগের স্লাইডটা একটু দেখেন তো। 25 নম্বর স্লাইডটা দেখেন। আচ্ছা, কোন স্লাইডটা? ম্যাম এটার আগেরটা, এই তো এটা। হ্যাঁ এইটাই ম্যাম, এটাই এটা ম্যাম পুরোটা ম্যাম। ম্যাম। লাইন এরপরে গ্রাফ, লাইন গ্রাফ পুরোটা। আচ্ছা, লাইন গ্রাফ। এটা দেখতে চাচ্ছ? ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ম্যাম, তারপর একটা বলে নিচ্ছি যে এগুলো বিষয়- কিন্তু খুব মানে সিম্পল ফর্মে আমরা আলোচনা করেছি, হ্যাঁ? তো কিন্তু যখন নাকি আমরা কাগজে কলমে করব তখন আরো বেশ কিছু বিষয় আসবে। তো এখন তোমাদের যেটা দায়িত্ব হবে যে সুন্দর করে বিষয়গুলো বুঝে পরীক্ষায় যেন আমরা এগুলো ঠিকঠাক মতো উত্তর করতে পারি এবং সেই সাথে এটা যেন আসলে আমার পরবর্তী জীবনে একটা সঞ্চয় হয়ে থাকে। এই যে শিখবো, এটাকে যেন পরবর্তীতে আমি যদি কোনো জায়গায় কোনো প্রেজেন্টেশন দিই বা কোনো ধরনের কোনো রিপোর্ট লিখি তখন যেন এই চার্টস এন্ড গ্রাফস এর এই বিষয়টা আমার মাথায় থাকে যে কেন আমি এটাকে ব্যবহার করছি। তাহলে একটু অল্প কথায় কিছু অ্যাডভান্টেজেস যদি আমরা বলি, তাই না? যে কিছু অ্যাডভান্টেজেস তো অবশ্যই আছে, নইলে আমরা কেন এটাকে গ্রহণ করলাম। তাহলে অ্যাডভান্টেজ গুলো কি কি একটু বলি তো। প্রথম কথা কি, যে এটা হচ্ছে আমার যে ডাটাটার অ্যানালাইসিস করার পরে এটাকে কি করে আনছি আমি, এটা একটা কনসাইজ ফর্মে নিয়ে আসছি, মানে ছোট করে নিয়ে আসছি এবং সেটাকে খুব অ্যাট্রাকটিভ ওয়েতে আমি কি করতে পারছি? প্রেজেন্ট করতে পারছি। এবং যারা আমার লার্নার বা যারা আমার ভিউয়ার তারাও কি পাচ্ছেন? একটা কুইক এখান থেকে একটা কনসেপ্ট বা পারসেপশন যেটাকে আমরা বলি, যে পারসিভ করতে পারছেন যে আসলে কি বিষয় নিয়ে আমি এখানে তাদেরকে বোঝাতে চাচ্ছি। এটা একটা খুব ভালো দিক আমরা বলেছি যে, এবং এটা যেটা হয় যে পিকচারাল ভিউটার কি থাকে, এটা কিন্তু আমাদের অনেক বেশি সময় ধরে এটা আমাদের মস্তিষ্কে থেকে যায়। আর কিছু অসুবিধাও আছে। অসুবিধা কিরকম? যেমন আমরা যদি কি করি, এই যে বললাম যে পাই চার্টের ক্ষেত্রে যদি প্রপোর্শন ঠিক না থাকে, আমি যদি ডিগ্রিতে কনভার্ট করতে গিয়ে ভুল করে ফেলি, বা এই ধরনের যে কোনো চার্টস গ্রাফসেই আমরা যদি অ্যাকুরেটলি না করি ডাটাটাকে ইনপুট, তখন কি হবে? সেটা কিন্তু মিসলিডিং হয়ে যাবে, ইনফরমেশনটা মিসলিডিং হয়ে যাবে। এবং সেই সাথে যখনই আমরা
চার্টস এন্ড গ্রাফস তৈরি করব, তখন এই যে বললাম যে কিছু কিছু বিষয় আছে যেটার এক্স অ্যাক্সিসে কি দিচ্ছি, ওয়াই অ্যাক্সিসে কি দিচ্ছি, কোথায় কতটুকু ইউনিট, এবং এটা আবার উল্লেখ করে দেওয়া যে এক্স অ্যাক্সিস বরাবর এত ইউনিট এত, আর ওয়াই অ্যাক্সিসে পার ইউনিটে কত। আমি এই যে এই বিষয়গুলো, সেই সাথে ফিগারের নেম, তারপরে হচ্ছে লিজেন্ড থাকলে লিজেন্ড, এই বিষয়গুলোকে কিন্তু আমার অবশ্যই অ্যাড্রেস করতে হবে, যে যেন একটা ভালো চার্টস এন্ড গ্রাফস যেটা হবে সেটাতে কিন্তু সহজে এই বিষয়গুলো কি করা যাবে, বোঝা যাবে। আচ্ছা, আমি আর সময় নিচ্ছি না, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, আর ভালো মতো আমাদের কাছ থেকে যা যা মনে হচ্ছে যে ম্যাম তোমার ম্যাম কি আজকে এখনই ক্লাস নেবেন? হ্যাঁ, তমা ম্যাডাম এখনই ক্লাস নিবেন কেন? ও আচ্ছা ম্যাম, ভাবছিলাম পরবর্তীতে। আচ্ছা না ম্যাম, না, সমস্যা নেই। পরবর্তীতে না, এটা আসলে এমন, আমি তো বলেই দিয়েছি, ও এখন শুধু তোমাদেরকে যে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস করার জন্য, যেগুলো খুব বেশি কিছু না, আমি যতটুকু বলেছি তাতে তো তোমাদের একটা ধারণা হয়েছে, তাই না? এখন যদি সাথে সাথে শিখে নাও তাহলে এটা সহজ হবে, আবার যদি এটা আরেকদিন হয় তখন কিন্তু তোমরাও ভুলে যাবা। তো এখন একটু ধৈর্য সহকারে করো, খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, আমি সাইন আউট করছি। ওকে ম্যাম, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাকে কি চেনো? হ্যালো, সালাম। আচ্ছা আজকে আমাকে প্রথম দেখলে। আচ্ছা, আমার নাম হচ্ছে তমা দেবনাথ, সহকারী প্রফেসর কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ। আচ্ছা, এর পূর্বে ম্যাডাম মনে হয় তোমাদেরকে ক্লাস নিয়েছেন, আমাকে উনি যেটা বললেন থিওরিটিক্যাল পার্টটুকু উনি পড়িয়ে দিয়েছেন। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তোমরা একটু দেখো, আমি তোমাদের চ্যাট বক্সে ম্যাম আসসালামু আলাইকুম। ভাত চাওয়ানো। নমস্কার আচ্ছা ম্যাম। দেখো, হ্যাঁ নমস্কার। আচ্ছা দেখো, আমি তোমাদের চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, তোমরা কি পাইছো? না ম্যাম, পারমিশন চাচ্ছে ম্যাম লিংকে। ম্যাম হচ্ছে না তো। ম্যাম আচ্ছা লিংকে আচ্ছা পারমিশন লাগবে। আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখো, আমি ইমেলে পাঠিয়ে দিচ্ছি। একজন তোমাদের সিআরএরটা দাও, তাহলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমি শুরু করি নাকি? ইয়েস ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাডাম। তাহলে দেখো, আজকে আমরা কিন্তু থিওরিটিক্যাল পার্টটুকু পড়েছি, যে প্রিপারেশন অফ চার্টস এন্ড গ্রাফস এর। আমরা সেখানে দেখেছি মোটামুটি 4 ধরনের গ্রাফস বা চার্ট, যেটাই আমরা বলি না কেন। একটা হচ্ছে হিস্টোগ্রাম, বার গ্রাফস, পাই চার্ট, আর একটা হচ্ছে লাইন গ্রাফ। এই চারটাই তো নাকি? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা এখানে আমি জাস্ট একটা তোমাদের দেখানোর জন্য একটা ওভারভিউ, একটা গ্রাফ আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা দেখি, উপরের দিকে থাকে হচ্ছে টাইটেলটা, গ্রাফের টাইটেলটা। এখানে একটা টাইটেল আমি দিয়েছি, আমি তারপরে তোমাদেরকে বলবো যে কিভাবে কি করতে হবে। দেন এখানে দুইটা এক্সিস আছে, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। এটাকে বলা হয় এক্স এবং এটা হচ্ছে ওয়াই। দেন দেখো, এখানে চারটা না 5টা বার আছে। মূলত আমরা গ্রাফের ক্ষেত্রে বা চার্টের ক্ষেত্রে এইগুলোই কনস্ট্রাক্ট করে থাকি। দেন দেখো, এখানে আমরা কি বলেছি, যে এই পাশে একটা গ্রুপ করেছি এক্স এক্সিস বরাবর, এবং ওয়াই এক্সিস বরাবর আরেকটা, এটাকে আমরা কি বলবো, আরেকটা ফ্রিকোয়েন্সি ডাটা এক্সিস রেখেছি। যখন আমরা কোনো গ্রাফ বা চার্ট কনস্ট্রাক্ট করি, মূলত যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে সেটাকে আমরা কি করে থাকি, এই এক্স এক্সিসে দিয়ে থাকি, এবং যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা ফ্রিকোয়েন্সি, সেটা আমরা কি দেই, এই ওয়াই এক্সিসে দিয়ে থাকি। আচ্ছা, তোমাদের কি ধারণা আছে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট বা কোনটা ডিপেন্ডেন্ট?
এক্স অক্ষে এগুলো মানে এক্স অক্ষে ইন্ডিপেন্ডেন্ট। যেটা থাকে ওইটা Okay. ইন্ডিপেন্ডেন্ট, আর তার উপর ডিপেন্ড করে ওয়াই অক্ষে মানে মান বসানো হয়। হ্যাঁ, এখন আমাকে বলো কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো আর আমরা কোনটা ডিপেন্ডেন্ট বলবো, এটা কি তোমরা জানো? জি ম্যাম। আচ্ছা, জানো। তারপর আমি একটু একটা উদাহরণ, সিম্পল একটা উদাহরণ দেই। যেমন আমরা যদি এখানে দেখাতে চাই যে স্টুডেন্টদের এইজ এবং হাইটের একটা সম্পর্ক, যে আমরা নর্মালি কি জানি? নর্মালি আমরা জানি যে যদি আমাদের এইজ বাড়ে তাহলে স্টুডেন্টের হাইটও বাড়বে, কারণ এইজ বাড়ার সাথে সাথে মানুষের উচ্চতাটা বাড়ে। এখানে আমরা এক্স এক্সিস বরাবর কি দেব? আমরা এক্স এক্সিস বরাবর দিব হচ্ছে এইজটা। এজ জি, এইজ কেন দেবো? এটা ইন্ডিপেন্ডেন্ট। হাইটটা যেহেতু এক্স এর উপর নির্ভর করতেছে, তাই আমরা ওয়াই এক্সিসে দেব হচ্ছে হাইট। ঠিক আছে? আচ্ছা, নরমালি আমরা এভাবেই কনস্ট্রাক্ট করে থাকি। আমরা যদি এবার নেক্সট স্লাইডে যাই, কিছু টার্মিনোলজি আমি যেগুলো বললাম সেগুলো আমরা ইউজ করে থাকি। যেমন একটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস, যেটাকে আমরা বলি হচ্ছে এক্স এক্সিস, দেন ভার্টিক্যাল এক্সিস বা ওয়াই এক্সিস এইটা, দেন 3D। এটা অনেক সময় আমরা হাতে নরমালি করি না, কম্পিউটারে কাজ করার সময় এই 3D এক্সিসটা ব্যবহার করা হয়ে থাকে, যেটা হচ্ছে জেড এক্সিস। হয়তোবা আমাদের এটা প্রয়োজন পড়বে না। দেন হচ্ছে গ্রিড লাইনস। গ্রিড লাইনস হচ্ছে এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ভেতরে যে এই দাগ গুলো আছে এইগুলোকে বলা হয় হচ্ছে গ্রিড লাইনস। দেন আমরা এটাকে প্লট করি ডাটাগুলোকে। আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াস ভার্সাস নন কন্টিজিয়াস ডাটা। কোন গ্রাফের ক্ষেত্রে আমরা কন্টিজিয়াস ডাটা ব্যবহার করি এবং কিছুর ক্ষেত্রে নন কন্টিজিয়াস ডাটা। আচ্ছা, আমি প্রথমে তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে বার্ড গ্রাফ। ম্যাডাম কন্টিজিয়াস নন কন্টিজিয়াস এটা কি? আচ্ছা, ওটা আমি তোমাকে আরেকটু পরে বলতেছি, আগে একটু শেষ করি। লাস্টে যখন আমরা কোশ্চেনই করব তখন আমরা সব কোশ্চেন গুলো নেব। ঠিক আছে? কি ঠিক আছে কি? জি ম্যাডাম। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আগের স্লাইডটা একটু দেখাবেন? আচ্ছা, হ্যাঁ বলো বলো কোনটা? প্লটিং কি? প্লটিং হচ্ছে আমরা যে ডাটাগুলো নেব, নেওয়ার পরে এই যে গ্রিড লাইনের উপরে একটা একটা করে বিন্দু বসিয়ে আমরা যে গ্রাফ তৈরি করি, এটাই হচ্ছে প্লটিং। প্লটিং মানে হচ্ছে নির্দিষ্ট জায়গায় প্লট করা বা বসানো। ওকে ম্যাম। আচ্ছা, কেউ একজন তোমরা একটা মেয়ে জিজ্ঞেস করতেছিলে। হ্যালো, কেউ একজন আমাকে আগের স্লাইডটা দেখাইতে বলতেছিলে। ম্যাম হয়ে গেছে কাজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি বার গ্রাফে দেখি, এখানে আমরা দেখো কি বলছি যে when the score categories x values are measurement from a nominal and ordinal scale। এখানে আমি দুইটা টার্মিনোলজি ইউজ করেছি, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল স্কেল। the graph should be a bar graph। যখন আমার ডাটাগুলো যখন নমিনাল এবং অর্ডিনাল স্কেলে আমরা মেজার করতে পারবো, তখন আমি যে গ্রাফটা তৈরি করব সেটা হবে হচ্ছে বার গ্রাফ। আমি আসতেছি নমিনাল এবং অর্ডিনাল স্কেলটা কি। দেন আসো, ইট অলসো কল্ড এ কলামনার ডায়াগ্রাম। দেখো আমরা কিন্তু বার গ্রাফে কি করি, কলাম তৈরি করি না? এই জন্য আমরা এখানে বলেছি যে এটা হচ্ছে কলামনার ডায়াগ্রাম। দেন বার গ্রাফের ক্ষেত্রে আমরা নরমাল কিছু রুলস ফলো করে থাকি। যেমন এখানে আমি বলেছি the width of all bars or column is similar। দেখো এক্স এক্সিসে যে ওদের যে বেসটা থাকবে সেটার যে ওয়াইড যেটা থাকবে সেটা কিন্তু প্রত্যেকটা বারের সমান। দেন আমরা যদি চলে যাই, all the bars should be placed on equal intervals or distance। বার গ্রাফের ক্ষেত্রে আমাদের নিয়মই হচ্ছে যে প্রত্যেকটা গ্রাফ আমি নির্দিষ্ট ডিস্টেন্সে প্লট করব, বা একটার সাথে আরেকটা গ্রাফের দূরত্ব থাকবে। দেন আসো,
সরি বারের দূরত্ব থাকবে। Bars are shaded with colors or patterns to make them distinct and attractive. আমরা অনেক সময় কি করে থাকি যে কালার করে থাকি, কেন করে থাকি, যে সহজে যাতে আমরা যখন একটা গ্রাফ বা চার্ট দেখি সহজে যাতে আমরা সেটাকে দেখেই বুঝতে পারি, এবং এই জন্যই কালার করা হয়ে থাকে। আচ্ছা, এবার আসি নমিনাল স্কেল। আচ্ছা, classified data into mutually exclusive, non-overlapping, existing categories in which no order or ranking can be imposed on data. নমিনাল স্কেলটা মূলত হচ্ছে শুধুমাত্র নামে আমরা পার্থক্য করতে পারি। কিরকম, আমি সামনে একটা উদাহরণ দেব তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, দেন হচ্ছে মেড আপ অফ ভ্যালুস দ্যাট আর ডিস্টিংগুইশড বাই নেম অনলি। দেখো এখানে আমি একটা উদাহরণ নিয়ে এসেছি যে দ্য কালার অফ ক্যান্ডিস, একটা ক্যান্ডির আমরা নাম ধরেছি M&M। আচ্ছা, ইজ অ্যান এক্সাম্পল অফ নমিনাল লেভেল ডাটা। আচ্ছা, এখানে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করতেছি? বাই নেমে। দেয়ার ইজ নো এগ্রিড আপন দ্য অর্ডারিং অফ দিস ডাটা, although we each may have an opinion about which should be listed first. দেখো একটা ক্যান্ডির কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে, হতে পারে সেটা লাল, নীল, হলুদ বা ব্রাউন, কিন্তু কোন কালারটা আগে আসবে এটার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এখানে আমি চিন্তা করতেছি যে ব্রাউন কালারের ক্যান্ডিটার গ্রাফের কলামটা আমি আগে দেব, কিন্তু সেখানে তোমার দ্বিমত থাকতে পারে। তুমি এখানে চিন্তা করতে পারো যে না, ব্রাউন না, আমি গ্রিন কালারের ক্যান্ডির কলামটা আগে করব। দেখো এখানে কিন্তু কোনো র্যাঙ্ক অর্ডার নেই, এবং এখানে যে মানটা দেওয়া আছে এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে হচ্ছে কোনোটার সাথে কোনোটা ওভারল্যাপ করবে না। একটা লাল, একটা নীল, একটা হলুদ আলাদা, ঠিক আছে? এবং এখানে কোনো র্যাঙ্ক অর্ডার নেই যে লালটা যাবে আগে, তারপরে সবুজটা আসবে, তারপরে হলুদটা আসবে, এরকম না, যে কোনোটাই আগে এখানে আসতে পারে। যেমন এখানে বলেছি আমি, যেমন কার কালার্স অফ এ সার্টেন মডেল, রেড, সিলভার, ব্লু, ব্ল্যাক, যে কোনোটা হতে পারে। অথবা হতে পারে রিলিজিয়ন, দেখো এখানে আমি বলেছি যে ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, বুদ্ধিজম অর ইসলাম, যে কোনোটা। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি যেটুকু বলেছি? ম্যাডাম, এখানে হ্যাঁ। কি আপনি কালারের কথা বললেন, এটা কি ওভারঅল গ্রাফ আর চার্ট দুইটা মিলে, না শুধু গ্রাফের ক্ষেত্রে? আচ্ছা, আমি এখানে বলতে হচ্ছে তোমার আচ্ছা, তোমাদেরকে কি বলেছে, বার আর গ্রাফের পার্থক্য কি বলছে? ম্যাডাম বলছে গ্রাফের ক্ষেত্রে নাম্বার থাকবে আর কম্পেয়ার টাইপের একটা ইয়া থাকবে, কম্পারিজন থাকবে, আর আচ্ছা, সব গ্রাফই চার্ট। হ্যাঁ, এটা যে কোনোটার ক্ষেত্রেই হতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, এবার আসো যে অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলসটা হচ্ছে যে সিমিলার টু নমিনাল লেভেল ডাটা। ওখানে আমরা কি বলেছি যে কোনটার থেকে কোনটা বড়, এখানে আমার কোনো পার্থক্য নাই নমিনাল স্কেলের ক্ষেত্রে। কিন্তু অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে আমি কি বলবো, যে এটাও হচ্ছে নমিনাল স্কেলের মতোই, কিন্তু এইখানে একটা অর্ডার আছে, অর্ডারিং স্কিম আছে। কিরকম? দেখো এখানে আমি বলেছি যে ক্যান বি অ্যারেঞ্জড ইন সাম অর্ডার, হাই টু লো, বাট নো ইন্ডিকেশন হাউ মাচ হায়ার অর লোয়ার দেন ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার। এখানে আমি ক্যাটাগরি করেছি, যেমন হাই টু লো বা মিডিয়াম টু হাই, এরকম করে আমি ক্যাটাগরি করেছি, কিন্তু কতটুকু একটা আরেকটার থেকে পার্থক্য এটার কোনো ইন্ডিকেশন নাই। বা এখানে আমরা বলতে পারি যে আমাদের যে ডেটা যেটা আছে এখানে এই ডাটাটাও ওভারল্যাপিং করবে না, যেটা আমার হিস্টোগ্রামের ক্ষেত্রে আমার ওভারল্যাপিংটা করবে। হিস্টোগ্রামে যখন আমরা ক্যাটাগরিটা করি, যেমন 5 থেকে 10,
10 থেকে 20, 20 থেকে 25 বা 20 থেকে 30 এরকম হিস্টোগ্রামের ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপিং হয়। সেক্ষেত্রে যে কলামগুলো আমরা তৈরি করি একটা কিন্তু আরেকটার সাথে সংযুক্ত থাকে, কিন্তু অর্ডিনাল স্কেলের ক্ষেত্রে আমার র্যাঙ্কিং থাকবে বা ক্যাটাগরি থাকবে, কিন্তু সেটা কি হবে না, ওভারল্যাপ করবে না। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এরকম আমার হতে পারে যে আমার 3টা ক্যাটাগরি আছে। কিরকম 3টা ক্যাটাগরি? 5 থেকে 15, দেন আছে হচ্ছে 20 থেকে 30, এবং আরেকটা ক্যাটাগরি আছে 35 থেকে 45। দেখো 3টা ক্যাটাগরি এখানে আছে, কিন্তু কোনোটাই কোনোটাকে ওভারল্যাপ করছে না। এটাকে আমরা বলবো হচ্ছে অর্ডিনাল স্কেল। দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি তোমার নমিনাল স্কেলের ক্ষেত্রে, যে দেখো আমরা এক্স এক্সিসে দিয়েছি হচ্ছে যে আফটার স্কুল অ্যাক্টিভিটিস, এবং ফ্রিকোয়েন্সিটাকে দিয়েছি হচ্ছে ওয়াই এক্সিসে। এখানে আমরা কি বলেছি যে দেখো প্রত্যেকটা কলাম কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল। কেন? এটা হচ্ছে বার গ্রাফ, কোনো নাম্বারই কোনোটার সাথে ওভারল্যাপিং নয়। যারা স্পোর্টসে পছন্দ করে তারা হচ্ছে 45 জন, ফোনের ক্ষেত্রে আছে 53 জন, এরকম 99 জন, 66 জন, 37 জন। আমরা এক্স এক্সিসে রেখে ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সিটাকে রেখে সংখ্যা গুনে গুনে আমরা প্লট করেছি। আচ্ছা তোমরা কি প্লট করতে পারো? তো ডেটা বসাতে পারো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম পারি। যেহেতু পারো, কারণ এখন তো আমার এটা কিভাবে তোমাকে দেখাবো, গ্রাফ তো আর দেখানো যাচ্ছে না। আচ্ছা ম্যাম, এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এই যে যে ডিসটেন্সটা দেওয়া আছে প্রত্যেকটা কলামের মাঝে মাঝে, এটা যদি আমরা না দিতাম তাহলে কোন সমস্যাটা সৃষ্টি হইতো? আচ্ছা, এখানে তুমি কেন দিবা না সেটা আমাকে বলো তো। এখানে তোমাকে এই জন্যই দিতে হবে, তোমার ডেটাগুলা কি ওভারল্যাপ? দেখো তোমার ডাটাগুলা কি ওভারল্যাপিং? না। এইখানে দেখো ক্যাটাগরিটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি, যেমন প্লে স্পোর্টস, টক অন ফোন, ভিজিট উইথ ফ্রেন্ডস, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি। যদি তুমি এখানে ডিসটেন্স যদি না দিতে সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরিটা ওভারল্যাপিং হইতো। হয়তো বা এখানে এখানে বলা থাকতো যে 5 থেকে 10 বছরের যারা আছে তারা হচ্ছে এই নাম্বারে প্লে স্পোর্টসে পছন্দ করে। তারপরে এখানে দেওয়া থাকতো হয়তোবা যে 10 থেকে 15 বছর পর্যন্ত যারা আছে তারা হচ্ছে ফোনে কথা বলতে, অ্যাজ এন এক্সাম্পল আমি বলতেছি, পছন্দ করে। ঠিক আছে? তখন এই ক্যাটাগরিটা বসে যাইতে হচ্ছে আমার এই এক্স এক্সিসে। বুঝতে পারছো? ম্যাম এটা চার্জ করলে হতো না? একটু বলেন। আরেকবার বলেন। ম্যাম আমরা এক একটা কালারিং বুঝিনি, বলো। ম্যাম আমরা এক একটা কালার কেন ব্যবহার করছি? আচ্ছা মানে শোনো, একটা না কেন এক এক আচ্ছা এক একটা কালার আমরা কেন ব্যবহার করে থাকি, কারণ এইখানে হচ্ছে আমার এটা মূলত হচ্ছে অ্যাট্রাকটিভ করার জন্য। প্রথম কথা যে আমরা কালার ব্যবহার করি অ্যাট্রাকটিভ করার জন্য। কেন অ্যাট্রাকটিভ করার জন্য? দেখো একটা টেবিলে যখন একটা ডেটা থাকে, সেই ডেটা তখন তুমি পড়তে যাও, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় এক নজরে পড়ে শেষ করতে পারি না, আমাদের চোখে সেটা ধরে না। কিন্তু একটা গ্রাফে যখন একটা গ্রাফিক্যালি যখন কিছু আমরা দেখি, সেটা কিন্তু আমরা এক নজরে বোঝার জন্য এবং ইজি প্রেজেন্টেশনের জন্য কিন্তু আমরা মূলত এই গ্রাফ বা চার্ট গুলো ব্যবহার করে থাকি, এবং সেটা যাতে সহজে বোঝা যায় সেই জন্য আমরা এই কালার গুলো ব্যবহার করে থাকি। বুঝতে পারছি কালারের ব্যাপারটা? ওকে ম্যাম। আচ্ছা আমরা বলো। জি ম্যাম। আচ্ছা ম্যাম আমরা তিনটা কালার ব্যবহার করি, বলো। মাল্টিপল ম্যাম আগে ম্যাম যে পড়াই গেল যে মাল্টিপল ওইখানে ব্যবহার তোমার কথা আসতেছে না, আমি আসলে বুঝতে পারতেছি না। ম্যাম প্লে স্পোর্টস, টক অন ফোন, এই ক্ষেত্রে যদি অ্যাজটা করে দেওয়া থাকতো তাহলে কিভাবে বসাতাম এখানে? কি দেওয়া থাকলে? যদি বয়সটা করে দেওয়া থাকতো।
আচ্ছা, যদি বয়স দেওয়া থাকতো সেক্ষেত্রে এই প্লে স্পোর্ট যে লেখা, যেখানে আমরা বাড়ির এখানে লিখছি, এইখানে তুমি শুধু লিখে দিতে হচ্ছে 5 থেকে 10 ইয়ার, এইখানে তুমি লিখে দিতে হচ্ছে 20 থেকে 25 ইয়ার, বা এখানে লিখে দিতে 30 থেকে 40 ইয়ার, এইভাবে। আর এখানে এই যে আফটার স্কুল অ্যাক্টিভিটিস এর জায়গায় তুমি লিখে দিতে হচ্ছে ইয়ার্স। বুঝতে আচ্ছা পারছো? ম্যাম, এইটা চার্টে দিলেই তো ভালো হতো ম্যাম। কিসে দিলে? চার্টে দিলে হতো না? চার্টেও তো তো দেওয়া দেওয়াই আছে, যায়, উপরেটাই তো চার্ট, নিচেরটা গ্রাফ, দুইটাই তো দেওয়া আছে। দুটোই তো দেওয়া আছে। এইখানে হচ্ছে এইটার, এই উপরের যে টেবিলটা আছে এইটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা হচ্ছে এইটা। ম্যাম বৃত্তের মতন করে পাই চার্ট। ও, বৃত্তের মতন করে পাই চার্টের কথা তুমি বলতেছো? হ্যাঁ, তুমি পাই চার্টও দিতে পারো, এটাও কোনো সমস্যা ম্যাডাম না। এখানে তো 100% হয় না, কিভাবে দিব পাই চার্ট? হ্যাঁ, আরেকটা জিনিস, সেটাই আমি বলতেছি যে এখানে তোমাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে টোটাল যে না, 100% এর থেকেও বড় কথা, 100% নাও হতে পারে, কিন্তু তোমার টোটাল পার্সেন্টেজ হতে হবে 100%। ঠিক আছে? আচ্ছা, আমরা পাই চার্টেও আসবো। তোমাকে পরীক্ষার মধ্যে বলেই দেবে যে কোনটা কি করতে হবে। হয়তো বা অনেক সময়, আমি অবশ্য লাস্ট 2 ইয়ার পরীক্ষা নিইনি, ম্যাডাম হয়তো তোমাদেরকে বলেছে কিভাবে পরীক্ষার নিয়মটা আসে, বলছে না? তোমরা কি শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি পাই চার্টেও আমরা যাব। আমি কি সামনের দিকে আগাবো? এগুলা আর্ট করে যদি একমাত্র শো করতেন তাহলে আরো বুঝতে ভালো হইতো ম্যাম। কি শো মানে? ম্যাডাম ওটা একদম আর্ট করে আমাদের দেখাইতেন যদি একটা। এখানে কি দেখানো সম্ভব তোমার মনে হয়? ম্যাম আপনি যে এই দুইটা নাম বলেন, অর্ডিনাল আর একটা হচ্ছে নিউমেরাল নাকি জানো এটা? নমিনাল। নমিনাল। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে নমিনাল আমি এলোমেলো ভাবে করতে পারবো, কিন্তু যখন অর্ডিনাল করতে যাব তখন আমরা সিকোয়েন্স অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ লো থেকে হাই অথবা হাই থেকে লো, তাই না? না, সিকোয়েন্স একটা অর্ডার, র্যাঙ্ক অর্ডার থাকবে, কিন্তু র্যাঙ্ক অর্ডার করলেও তোমার এখানে একটার থেকে হ্যাঁ, আরেকটা ওইটা আমি ওভারল্যাপিং হবে না। বলতেছি না। হ্যাঁ, ওইটা আমি বলতেছি না, কিন্তু অর্ডারটা মেইনটেইন করতে হবে, এই দুইটা হ্যাঁ, হচ্ছে অর্ডারটা ডিফারেন্স। মেইনটেইন করতে হবে। জি, ওকে ম্যাম। আচ্ছা, তুমি যে আমাকে বলতেছো যে এটা গ্রাফে কিভাবে করবা, আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করি, কারণ এখানে তোমার গ্রাফ আমি কিভাবে দেখাবো আসলে আমি একটু কনফিউজ। এইখানে দেখো যে এক্স এক্সিসে আমি এখান দিয়ে তুমি একটা পেন্সিলে দাগ টানবে, আর এইখান দিয়ে একটা দাগ নিয়ে নিবে। নেওয়ার পরে তোমার যে দুইটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যেখানে সেকশন হবে সেইখানে তুমি দিবে হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেন তুমি এই বরাবর তুমি যে ফ্রিকোয়েন্সি গুলো নিয়েছো, এইখানে দেখো নাম্বার গুলো দেওয়া আছে, তুমি এখানে দেখো যে কত পর্যন্ত দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ আছে হচ্ছে 99, তার মানে আমি 100 পর্যন্ত নিতে পারবো। তুমি এখানে ধরে নিতে পারো যে প্রতি ঘর সমান, যদি তুমি এক ঘর ধরে নাও, এখানে দেখো 0 to 120 পর্যন্ত দিয়েছে, তুমি চাইলে 100 পর্যন্ত নিতে পারো। দেন এইদিকে মাঝামাঝি একটা জায়গা বিন্দু তুমি সেট করে নিলে যে এখানে আমি দিব হচ্ছে প্লে স্পোর্টস। দেন এখান থেকে তুমি কাউন্ট করে যাবা যে প্লে স্পোর্টসে কত আছে, 45। এখান থেকে দেখো এই পর্যন্ত হচ্ছে 40, আর আরো কয়েক ঘর গেলে বা 5টা ঘর গেলে যদি তুমি এক ঘর সমান সমান এক এক্সিস ধরো, 45 সেট করে এইখানে একটা বার টানলে ঠিক সেম প্রত্যেকটাই হচ্ছে এইখানে 53 পর্যন্ত আসবে, এখানে হচ্ছে 99 পর্যন্ত, 66, 37। এই আসার পরে তুমি এখানে শেড করে দেওয়া হয়েছে, তুমি যদি চাও যে আমি শেড করে দেব না, নাও দিতে পারো, কিন্তু দিলে মনে হয় বেটার। ম্যাম এটা বুঝলাম। কি গ্যাপটা মেইনটেইন করতে হবে? জি ম্যাম, এই গ্যাপটা কিভাবে মেইনটেইন করব? গ্যাপটা আমরা আচ্ছা, কিভাবে কি করব? এই গ্যাপটা তুমি কিভাবে মেইনটেইন করবা, এটা তুমি এইটুক পর্যন্ত নিয়েছো, এখানে তুমি এই পর্যন্ত নিয়েছো, এই কলামটা তুমি এখান থেকেও নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তুমি যদি মনে করো এটা এখান থেকে নিবে, তাহলেও তোমার এখান থেকে তুমি নিতে পারবা। এইখানে শুধুমাত্র গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে যে এই ডেটা এবং এই ডেটা, এইটা এবং এইটা দুইটা সম্পূর্ণ আলাদা, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, জাস্ট এই সম্পর্কটা নেই দেখানোর জন্য এই গ্যাপটা দেওয়া হয়েছে। ঠিক আছে? জি ম্যাম, বুঝছি। আগাবো, সামনের দিকে যাব। ম্যাম বলো। ম্যাম, ওই তো হিস্টোগ্রামে আমাদের দেখানো হয়েছিল যে ওইখানে কোনো গ্যাপ থাকে না, সেখানে কি ডাটা ওভারল্যাপিং থাকে? হ্যাঁ, আমরা হিস্টোগ্রামে আসি, এখনো তো আসিনি।
আমি বলি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম তাহলে ঠিক আছে। এখানে গ্যাপটা সেম না হলেও হবে, মানে একটার সাথে আরেকটা। মূলত আমরা গ্যাপটা সেম কেন রাখি জানো? আমাদের দেখার একটা সৌন্দর্য, ভিজুয়াল একটা প্রেজেন্টেশনের জন্য আমরা গ্যাপটা সৌন্দর্য রাখি। দেখো তুমি যদি এই জিনিসটা এইখান থেকেও যদি তুমি শুরু করতে পারো, পারো না? পারো পারো, কিন্তু এখানে দেখো প্লেস পোস্ট লিখেছো তুমি, এখানে তোমাকে লিখতে হবে কি টক অন ফোন, এটা তখন তোমাকে এখান থেকে লেখা শুরু করতে হবে। তার মানে কি এই লেখার এখানে সৌন্দর্যটা হানি হবে, হবে না? অনেকটা এরকম আমরা মেইনটেইন করার জন্য করি, এবং তুমি যদি আরেকটু কম গ্যাপ দিয়েও করতে চাও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা সামনের দিকে যাবো। ম্যাম এগুলো তো গ্রাফ পেপারে আঁকতে হবে আমাদের, তাই না? হ্যাঁ গ্রাফ পেপার রাখতে হবে। সামনের দিকে যাবো। জি ম্যাম যান। আচ্ছা ইয়েস ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জি ম্যাম জান। হ্যাঁ এইখানে আমি আরেকটা বার ডায়াগ্রাম দেখাইছি, যেটা হচ্ছে কম্পারিজন বোঝানোর জন্য। দেখো এখানে দুইটা কম্পারিজন বোঝানোর জন্য দেখাইছি। এখানেও আমার কিন্তু এইটা এবং এইটা আলাদা ডাটা, ঠিক আছে, কিন্তু আমি কম্পারিজন দেখানোর জন্য এখানে বুঝাইছি। যেমন এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে ব্রডব্যান্ড, একটা হচ্ছে ট্রেডিশনাল। ব্রডব্যান্ডেরটা এটা দিয়েছি এবং ট্রেডিশনালটা এটা দিয়েছি, যে আমার যে ইল্ড আছে এই ইল্ডটা কত বেশি এবং কত কম। ব্রডব্যান্ডের ক্ষেত্রে বেশি আসতেছে, কিন্তু যখন আমি ব্রডব্যান্ডের ক্ষেত্রে বেশি আসতেছে, যখন ট্রেডিশনাল পদ্ধতি ফলো করতেছি তখন কম দেখাচ্ছে। যখন আমরা এরকম বার ডায়াগ্রাম করব কোনো কিছুর কম্পারিজন বোঝানোর জন্য, তখন কিন্তু আমরা এভাবে করতে পারি। সাপোজ এখানে আমি দেখাচ্ছি, মনে করো যে রাইস, এই বিটা হচ্ছে রাইস, সিটা দেখাচ্ছি হচ্ছে হুইট, এবং এটা দেখাচ্ছি হচ্ছে পটেটো। দেখো এখানেও আমরা গ্যাপ মেইনটেইন করেছি। কেন মেইনটেইন করেছি? আমার এই ক্রপটা কিন্তু শুধুমাত্র রাইস, অন্য কিন্তু ক্রপ না। এবং এটাকে আমি কি বলেছি, এটা যদি আমার হুইট হয়, এটা এবং এটা কিন্তু আলাদা, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, কোনোটাকে কিন্তু ওভারল্যাপিং করবে না। যেহেতু এই দুইটা একই ক্রপ, এই জন্য আমি একে একসাথে রেখেছি। এটা হচ্ছে হুইট এখানে, সাপোজ এটা যদি পটেটো হয় এটা হচ্ছে এখানে। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা এবার যদি আমরা একটু হিস্টোগ্রামের দিকে যাই, ঠিক আছে, দেখো এইখানে আমরা বলবো কি, যে when the data are classified based on their class interval, it can be represented as histogram. ইন্টারভেল মানে কি? ইন্টারভেল হচ্ছে যেমন 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। এই যে একটা নির্দিষ্ট একটা পার্থক্য বা একটা ক্যাটাগরি টাইপের, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারভেল। দেখো এখানে আমি কি বলেছি, যে হিস্টোগ্রাম আর এ গ্রেট ওয়ে টু শো দ্য রেজাল্টস অফ কন্টিনিউয়াস ডাটা। ডাটাগুলা কি হবে? কন্টিনিউয়াস হবে। যেমন ওয়েট, আমি ধরে নিলাম এখানে আমার যে ক্লাসের যে স্টুডেন্ট আছে এদের ম্যাক্সিমামের ওয়েট হচ্ছে 50 থেকে 60 কেজি, এরকম আমি ক্যাটাগরি করে নিলাম। 50 থেকে 60 কেজি, 60 থেকে 70, 70 থেকে 80 বা 80 থেকেও বেশি, এরকম হাইট করতে পারি। বা টাইম কতক্ষণ, 1 থেকে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা। এখানে দেখো এটা কিন্তু হচ্ছে ওভারল্যাপিং, ঠিক আছে, একটার সাথে যেখান থেকে শেষ সেখান থেকে কিন্তু শুরু। দেন আসো যে but when the data are categories such as country of favorite movie, we should use a bar chart বা বার ডায়াগ্রাম, বার গ্রাফ, যেটাকে আমরা বলি না কেন। দেখো এখানে কিন্তু ক্যাটাগরি, ঠিক আছে, কিন্তু ডাটাটা কিন্তু কন্টিনিউয়াস না। যখন আমার ক্যাটাগরি আছে কিন্তু ডাটাটা কন্টিনিউয়াস না, তখন আমরা চলে যাব হচ্ছে বার ডায়াগ্রামে। কিন্তু যখন আমার ক্যাটাগরি আছে কিন্তু ডাটাটা কন্টিনিউয়াস, দেন আমি চলে আসবো হিস্টোগ্রামে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা এরপরে একটা ছবি এখানে আমি একটু দেখে নেই। দেখো আমি একটা হিস্টোগ্রাম দেখিয়েছি। দেখো এখানে আমি কি লিখেছি, যে নো গ্যাপস বিটুইন বার্স সিন্স কন্টিনিউয়াস ডাটা। অ্যাজ এন এক্সাম্পল আমি এখানে ধরে নিয়েছি যে এক্স এক্সিস এগুলো এক্স এক্স এবং এফ। এক্স এক্সিসে আমি বসিয়েছি 1 2 3 4 5, ঠিক আছে, এবং ফ্রিকোয়েন্সি আমি বসিয়েছি হচ্ছে এরকম।
বসানোর পরে দেখো এখানে আমার কিন্তু কন্টিনিউয়াস 1 2 3 4 5 কোনো কিন্তু আলাদা নেই, এই জন্য আমার একসাথে বসানো হয়েছে। এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, তোমার ডাটা এরকম দিবে না, যখন দিবে ক্যাটাগরাইজ করাই থাকবে। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। এটা আমরা দেখি, এটা দেখলে আমাদের কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো বাম পাশেটা হচ্ছে বার গ্রাফ এবং দেন হচ্ছে হিস্টোগ্রাম। এখানে দেখো যে আমি বলছি যে এটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম উইথ মাইনর ডিফারেন্সেস, দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দ্য বার সিন্স দ্য ক্লাসেস আর কন্টিনিউয়াস। দেখো বার গ্রাফ, বার গ্রাফের ক্ষেত্রে আমি কি বলেছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, কোনো কিন্তু কন্টিনিউয়াস ডাটা না। আমেরিকা আলাদা, ইন্ডিয়া আলাদা, ইউকে আলাদা, এবং এদের যে ইনকাম বা ডলারে যদি আমি দেই, দেখো যার যার ইনকাম কিন্তু আলাদা। এখানে $100 $200 তুমি যা দাও, $300, কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নেই। কিন্তু এইখানে যদি আমি আসি যে নাম্বার অফ রেঞ্জেস হিস্টোগ্রামের ক্ষেত্রে, দেখো এইখানে হয়তো এখানে যে বলা আছে যে কি 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, যখন এরকম আমার ক্যাটাগরাইজ করা থাকবে তখন আমি চলে যাব হচ্ছে হিস্টোগ্রামে। কি পার্থক্য কি বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আমরা দেখি পাই চার্ট। আচ্ছা, এটা হচ্ছে আমরা অনেক সময় সার্কেল গ্রাফও বলি বা পাই চার্টও বলি। ইজ এ আচ্ছা, that is divided into section according to the percentage of frequency in each category of the distribution. তোমরা কি পাই চার্ট কিভাবে করতে হয় বা ক্যালকুলেশন কিভাবে করতে হয় জানা আছে? জি ম্যাম, ম্যাম একটু বলে গেছিল। কি ভুলে গেছো? না ম্যাম, ম্যাম বলে গেছিল ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি ইনটু হ্যাঁ 360। হ্যাঁ, আমি আরেকবার বলছি তোমাদেরকে, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি বলছি যে shows the breakdown of total quantity into categories। আমাদের যে টোটাল যে কোয়ান্টিটিটা থাকবে এটাকে এখানে ক্যাটাগরি অনুযায়ী দেখানো থাকবে। দেন কি হবে যে since there are 360 degree in a circle, the frequency for each class must be converted into a proportional part of the circle। আমার যে সার্কেলটা থাকবে এটাকে আমি কি করব, কনভার্ট করে নেব ডিগ্রিতে। একটা বৃত্ত কিন্তু 360 ডিগ্রি, 360, 180, 180 এপাশ ওপাশ। দেন এটাকে কি করব আমরা, প্রপোর্শনাল পার্ট অফ দা সার্কেল, সার্কেলের ভেতরে আমরা এই ডিগ্রি অনুযায়ী ভাগ করে নেব। কিভাবে আমরা ভাগ করতে পারি দেখি আমরা, চলো। ডিগ্রি, দেখো এখানে ফর্মুলাটা লিখেছি যে f/n * 360। f হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস এন্ড দেন হচ্ছে সাম অফ দা ফ্রিকোয়েন্সিস, মানে টোটাল। আচ্ছা, এইখানে আমি দেখি, দেখো এই যে ফ্রিকোয়েন্সির লাস্টে যে 28 আছে, এই 28টা কি বলতো? সাম সাম দ্য টোটাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আর এটা হচ্ছে f/n। আচ্ছা সরি, দেখো এটা যদি আমি f ধরি এবং এটাকে যদি আমি n ধরি, প্রথমে এখানে কি করা হয়েছে যে এখানে আমাকে দুইটা করতে হবে, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, পার্সেন্টেজ তৈরি করার নিয়ম হচ্ছে যে f/n * 100, 6/28 28 ইন্টু যখন 100 তখন আমার আসবে হচ্ছে 21.43%। ঠিক আছে, এবং যখন 6/28 * 360 দেন কিন্তু আসবে 77.14। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখো যে প্রত্যেকটা ক্লাস এবং ফ্রিকোয়েন্সিকে আমরা পার্সেন্টেজ এবং ডিগ্রিতে কনভার্ট করে নেব। প্রত্যেকটা ক্লাস যখন কনভার্ট করে নেব, এই দেখো যে পার্সেন্টেজ, এখানে কেউ একজন বলতেছিলে যে 100 হবে কিনা। দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু 100 নাও হতে পারে, 28%, এখানে 28 আছে, কিন্তু অবশ্যই তোমার পার্সেন্টেজ এখানে 100 হবে, অবশ্যই পার্সেন্টেজ 100 হবে, এবং যে ডিগ্রি আছে এটা হবে হচ্ছে 360। দেন আমরা কি করে থাকি যে একটা সার্কেল করে দেন আমরা কি করি, একটা চাঁদা ধরে কিন্তু আমরা এই
পাই চার্টটাকে এঁকে থাকি। এখানে দেখো আমি একটা সিম্পল একটা উদাহরণ দেখিয়েছি। কি দেখিয়েছি? যে ব্লাড গ্রুপ বা ব্লাড টাইপ আমরা বলি এ বি ও এবং এ বি চারটা দেখিয়েছি। চারটা দেখিয়ে একটা পাই চার্ট নির্মাণ করেছি। পাই চার্ট নির্মাণ করতে পারবে তো? ইয়েস ম্যাম। জি ম্যাম। যেমন এটা হচ্ছে বৃত্ত, বৃত্তর এই কেন্দ্রে হচ্ছে তোমার চাঁদাটাকে ধরে এই 90 ডিগ্রি বরাবর রেখে তারপরে তুমি এখান থেকে ধরে দেখবে যে কত দূর পর্যন্ত তোমার এই 21.43%টা আসতেছে। যে পর্যন্ত আসবে সেটাই হচ্ছে আমারই। আর দেখো এইখানে কি করেছি, একটা লিজেন্ড দিয়ে দিয়েছি। লিজেন্ড হচ্ছে যে আমার এইখানে কোনটা কি কালার আছে এটা বলতে কি বোঝায় সেটার ইন্ডিকেশন। দেখো এখানে যদি আমি এ দেখি, এখানে যদি আমি ব্লু কালার দেখি, ব্লু কালার এখানে দেখলেই কিন্তু আমি বুঝতে পারতেছি যে ও আচ্ছা ব্লু কালার মানে হচ্ছে ব্লাড গ্রুপ এ, দেন বি হচ্ছে রেড, দেন ও হচ্ছে কি লাইট গ্রিন কালার এবং ভায়োলেট হচ্ছে এ বি। এই পাই চার্টেও আমরা কালার করে থাকি একদম ইজিলি বোঝার জন্য এবং কোনটা কি, কারণ এখানে কিন্তু আমরা সবকিছু লিখি না, লিজেন্ড দিয়ে মূলত আমরা এই পাশে বলে দেই যে এইখানে পাই চার্টে আমরা কোনটা দিয়ে কি বোঝাচ্ছি। পাই চার্ট বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে পাই চার্ট নিয়ে? পরীক্ষা কি এরকম রং করতে হবে? হ্যাঁ তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি নিয়ে যাবা, কোনো সমস্যা নাই। তুমি এখানে রং করতে পারো, অনেক সময় পেন্সিল দিয়ে শেড করে দেই। পেন্সিল দিয়ে শেড করলে কিন্তু এখানে যেমন যদি তুমি এরকম অনেক সময় যে র্যাক র্যাক দেয় না, র্যাক র্যাক দিলে এই বক্সটার ভিতরেও তুমি র্যাক র্যাক দিয়ে দিবে। তার মানে তোমার এইখানে তুমি যেটা করবে এই লিজেন্ডের সাথে তোমার মিল থাকতে হবে। বুঝতে পারছি? জি ম্যাম বুঝছি। আচ্ছা, লিজেন্ড বলতে কি শুধু কালার কে মিন করে? না লিজেন্ড বলতে তোমার শুধুমাত্র কালারকে মিন করে না। যেমন আমরা অনেক সময় তোমরা দেখেছো কিনা যে ছবি, অনেক সময় যদি আমরা ছবিতে দেখি বা ম্যাপ দেখি, দেখো যে একটা দাগের উপরে কাটা কাটা চিহ্ন, ঠিক আছে, এবং ম্যাপের সাইডে কিন্তু লেখা আছে যে এইরকম কাটা কাটা চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে রেল লাইন, অথবা ব্লু কালার দেওয়া আছে, ব্লু কালার দিয়ে বোঝানো হচ্ছে যে নদী বা রাস্তা, রেড কালার দিয়ে বোঝানো হচ্ছে রাস্তা, এবং অনেক সময় ম্যাপে আমরা দেখি যে গ্রিন কালার দিয়ে আমরা বোঝাচ্ছি কি এটা হচ্ছে ভেজিটেশন। বুঝতে পারছি? জি ম্যাম। এখানে যে শুধুমাত্র যে এটাই হবে তা না, তুমি এখানে কিছু লিখেছো বা কিছু দেখেছো, কিছু আছে তোমার, সেটা বলতে তুমি কি বোঝাচ্ছ এটার ডিটেলস তুমি লিজেন্ডে দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে বুঝতে পারিনি, কিছু বললে? ম্যাডাম তার মানে ওটা তো সংকেত টাইপের বা কোনো কিছু হ্যাঁ সংকেত টাইপের, ঠিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, লিনিয়ার গ্রাফ বা লাইন গ্রাফ আমরা বলে থাকি, এবং এটাকে আমরা বলতে পারি যে টাইম সিরিজ গ্রাফ। আচ্ছা, এখানে আমরা কি বুঝাই থাকি যে ওভার এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো কিছু যদি আমরা দেখাতে চাই, আমরা এই টাইম সিরিজ গ্রাফের ভেতরে দেখাতে পারি। যেমন আমি বলতে চাই যে আমার এই ময়মনসিংহ রিজিয়নের লাস্ট 10 ইয়ার্স এর রেইনফল প্যাটার্ন কি ছিল আমি দেখাতে যাচ্ছি। ঠিক আছে, আমি শুরু করব হচ্ছে তোমার 2011 থেকে, প্রতি 2011 থেকে 2020 সাল পর্যন্ত কত সেন্টিমিটার বা কত মিলিমিটার প্রিসিপিটেশন এভরি ইয়ার রেকর্ড আছে, সেটা দিয়ে আমি যদি গ্রাফে প্লট করি, আমি কি দেখতে পারবো? একটা ট্রেন্ড দেখতে পারবো, একটা লাইনের মতো একটা ট্রেন্ড দেখতে পারবো যে কোন সালে আমার রেইনফলটা বেশি হয়েছিল, কোন সালে কম হয়েছিল, বা কোন সালে একদমই বৃষ্টি হয়নি। আমি কিন্তু একটা প্যাটার্ন দেখতে পারবো, পারবো কিনা? জি ম্যাডাম। হ্যাঁ, আমরা মূলত একটা নির্দিষ্ট টাইম বা একটা লম্বা একটা টাইমের যখন কোনো ডাটা আমরা দেখতে চাই, সেটাই আমরা দেখাবো হচ্ছে লাইন গ্রাফের ভেতরে, লাইন গ্রাফের মাধ্যমে। আচ্ছা, এখানে দেখো আমি কি বলেছি যে ইন টাইম সিরিজ লাইন গ্রাফ ডাটা আর প্লটেড অর অর্গানাইজড অ্যালং এ টাইম ডাইমেনশন। একটা টাইমের সাথে, অবশ্যই এটা টাইমের সাথে রিলেটেড হবে এবং লাইন গ্রাফটা হবে এই টাইম রিলেটেড। Then আমি বলতে পারি যে time series graphs are used for displaying data that show cyclical fluctuation or changes such as growth over time. যদি আমি দেখতে চাই যে লাস্ট 20 ইয়ার্স আমার বাংলাদেশে আমার রাইসের উৎপাদন কত ছিল, কোন সালে বেশি ছিল, কোন সালে কম ছিল, কোন সময় একদম স্টেডি ছিল, মানে বাড়েও নাই কমেও নাই, আমি কিন্তু এটা দেখতে পারবো। আমি একটা উদাহরণ এখানে টেনেছি, দেখো যে নাম্বার অফ স্টাফ ইন অ্যান অর্গানাইজেশন।
আমি একটা অর্গানাইজেশনের কথা বলতেছি, ধরো একটা এনজিও, যে একটা এনজিও আছে, সেখানে লাস্ট 6 ইয়ার তারা কাজ করতেছে এবং তারা দেখাচ্ছে যে প্রথম ইয়ারে তাদের ছিল হচ্ছে 10 জন এবং আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে হয়ে গেছে 65। এখানে আমি ধরে নিয়েছি এই টাইম সিরিজের ক্ষেত্রে তোমরা কিন্তু সবসময় দেখবে যে ইয়ার বা টাইম যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু অলওয়েজ এক্স এক্সিসে বসবে, ঠিক আছে? এই এক্স এক্সিসে বসবে হচ্ছে টাইমটা, এবং আদার্স যেটা দেওয়া থাকবে ডেটা সেটা সবসময় বসবে হচ্ছে ওয়াই এক্সিসে। এখানে আমি বলেছি that the variable plotted on the horizontal x axis is the interval of time. For example, হতে পারে বছর, মাস অথবা টাইম, মিনিট। এবং দেন আমি বলেছি the other variable is in this instance number of staff is plotted on the ভার্টিক্যাল ওয়াই এক্সিস। দেখো এইখানে আমি যখন আমার বয়স ইয়ার হচ্ছে 1, এই 1 ধরেছি এবং এই বরাবর আমার কত ছিল 10, আমি এখানে ধরে এই বরাবর 10 পর্যন্ত গিয়েছি। দেন 2 আমি এখান থেকে হিসাব করতে করতে দেখবো যে আমার 25 কোণ পর্যন্ত এসেছে ইসের মাঝখানে। দেন 3 বরাবর আমি চলে গেছি হচ্ছে এই 40, এভাবে গিয়েছি আমি হচ্ছে 4 হচ্ছে 55, 60, দেন 65। দেন আমার কাজ হচ্ছে এই 0 থেকে প্রত্যেকটা ডেটা সংযুক্ত করে দেওয়া। সংযুক্ত করে যখন আমি দিয়েছি তখন আমি কিন্তু একটা লাইনের মতো পেয়েছি, এই জন্য এটাকে আমরা বলে থাকি যে লাইন গ্রাফ। ম্যাম এটা কলাম অনুযায়ী আঁকানো যাবে না? কলাম করে বার গ্রাফ কলাম অনুযায়ী আমরা করতে পারবো, কিন্তু আমরা করব না, কারণ হচ্ছে এখানে দেখো একটা টাইমের সাথে কিন্তু সংযুক্ত আছে। আমরা কিন্তু লাইন গ্রাফের সংজ্ঞাতেই বলে এসেছি যে ওভার টাইমের সাথে যখন আমরা সংযুক্ত থাকবে তখন আমরা চলে যাব লাইন গ্রাফে। একটা নির্দিষ্ট ডিউরেশনে কিন্তু এখানে বসানো হয়েছে, দেখো 6 ইয়ার, বুঝতে পারছো? যখন আমাদের এটাকে কিন্তু এই জন্য আমি কিন্তু আরেকটা নাম বলেছি, কি বলেছি যে টাইম লাইন গ্রাফ না কি বললাম সেটাই তো মনে বলে আসলাম। ম্যাম টাইম সিরিজ গ্রাফ। হ্যাঁ, টাইম সিরিজ গ্রাফ। যখনই টাইমের সাথে সংযুক্ত থাকবে তখন আমরা এটাকে চলে যাব হচ্ছে লাইন গ্রাফে। দেখো এখানে আমি আরেকটা দেখিয়েছি যে পুরুষের সংখ্যা বা মহিলার সংখ্যা, যেটা আমি ধরে থাকি যে কোন ইসে কত বেশি ছিল। 1961 সালে সাপোজ আমি এটা ধরে নেই যে এই 3টা ইসে ফিমেলের সংখ্যা কত ছিল। 1961 সালে ছিল হচ্ছে এখানে, এটা হচ্ছে উত্তরপ্রদেশ আমি ধরে নিয়েছি, এবং তারপরটা ধরেছি হচ্ছে হরিয়ানা, এবং এটা একটা ইন্ডিয়ান এক্সাম্পল, এবং তারপরটা ধরেছি হচ্ছে দিল্লি। দেখো 3টা পাশাপাশি কিন্তু একটা নির্দিষ্ট সময়, অনেক লম্বা একটা সময়, মোটামুটি 40-50 বছরের একটা সময় ধরে আমি কি বলেছি যে 3টা স্টেটের, একটা আমাদের পার্শ্ববর্তী দেশের 3টা স্টেটের যে ফিমেল বা মেল যেটাই বলো না কেন তাদের সংখ্যা কিরকম। এখানে এরা বলেছে হচ্ছে সেক্স রেশিও, মানে মেল এবং পুরুষের যে অনুপাত যেটা সেটা দেখিয়েছে। অথবা হতে পারে যে এখানে আমি ধরলাম শুধুমাত্র ফিমেল বা শুধুমাত্র মেল, যেটা আমার পরীক্ষায় দেওয়া থাকবে ধরে। দেখো এখানে কিন্তু পাশাপাশি আমরা 3টা জায়গার পার্থক্য কিন্তু আমরা এখানে দেখাতে পারি কিনা? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা এখন তোমরা একটু দেখো, আমাদের মনে হয় আমাদের আর নেই, আমাদের এই পর্যন্ত শেষ। এর আগের গ্রাফের হেডিংটা কি? দাঁড়াও, এটা না ম্যাম পরেরটা যেটা দেখালেন এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমি দিয়েছি। এটাও হচ্ছে ওই লিনিয়ার গ্রাফ বা টাইম সিরিজ গ্রাফ, জাস্ট 3টা জিনিসে 3টা এলাকার পার্থক্য আমি কিভাবে দেখাতে পারি, জাস্ট এটার জন্য আমি এটা এনেছি। আচ্ছা তোমাদের কাজ করতে হবে, অ্যাসাইনমেন্টের কথা কি ম্যাডাম তোমাদেরকে কিছু বলেছে? না ম্যাডাম। না ম্যাম। আচ্ছা, এবং এর আগের যে লেকচারগুলো তোমরা করেছো এগুলার সাথে কি তোমাদেরকে কাজ করতে বলছে, মানে প্র্যাকটিক্যাল লেখা ছাড়া? প্র্যাকটিক্যাল লিখতে বলছে ম্যাডাম, পোস্টার লিফলেট এসব বানানো। পোস্টার লিফলেট এসব বানাতে বলছে। এই ক্ষেত্রেও তোমাদেরকে 4টা গ্রাফ করতে হবে।
যেমন টাইম সিরিজের ক্ষেত্রে তুমি গ্রাফ ব্যবহার করবা, হিস্টোগ্রাম, বার এবং হিস্টোগ্রাম, বার গ্রাফস এবং লিনিয়ার গ্রাফ, এই তিনটার ক্ষেত্রে তুমি হচ্ছে ব্যবহার করবে, গ্রাফ ব্যবহার করবে। এবং পাই চার্টের জন্য আমার মনে হয় তোমরা A4 পেজে করলেই হবে। এখানে তোমাদের একটা কাজ হচ্ছে যে আমি তো তোমাদের কতগুলো এক্সাম্পল দেখালাম, ঠিক আছে? ডিপ্রেশনে পড়া যায় সব আছে। বুঝতে পারিনি। কিন্তু পড়াশোনা করলে যে সব হবে। ওর কাছে যত ইন্টারনেট বই আছে আমার কাছে তার থেকে এক ভাগ ছিল। দুনিয়ার বই কিনছে সবগুলো উল্টা নতুন। তোমার কয়টা বই আছে? আমার এই তোমরা গল্প করতেছো? একটা বই আছে। আচ্ছা, আমার কি শোনো, ঠিক আছে? শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা ইয়েস ম্যাম। আচ্ছা, আমি যেটা বলি যে তোমাদের কাজ যেটা হচ্ছে যে তোমাদের কাজ হচ্ছে যে আমি তোমাদেরকে কতগুলো এক্সাম্পল দেখালাম। তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমরা কি করবে, যে 4টা গ্রাফ তোমাদেরকে বানাতে হবে। আমি যেরকম এক্সাম্পল দিয়েছি এরকম যে কোনো 4টা এক্সাম্পল তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? ম্যাম মানে যে কোনো পুরো যে কোনো একটু তোমার সাবজেক্ট রিলেটেডই থেকো, মানে এগ্রিকালচারাল, ক্রপ প্রোডাকশন বা এই জাতীয় কিছু থেকে 4টা গ্রাফ তুমি তোমার খাতায় A4 পেজে করবে। A4 পেজে করে গ্রাফ ম্যাম A4 পেজে না ম্যাম, গ্রাফ পেজে করব না? না, গ্রাফের পেজে করবে কিন্তু লেখাগুলা লিখবে A4 এ। আচ্ছা বুঝতে পারছো? ম্যাম লেখা কি মানে ওই গ্রাফটাই ম্যাম ডেসক্রিপশন করব, মানে ডেসক্রাইব করব যে এটা এরকম এটা ওই এত আমি x অ্যাক্সিস বরাবর কত ঘর নিলাম, y অ্যাক্সিস বরাবর কত ঘর নিলাম, এই সব হ্যাঁ শুধু হ্যাঁ, এগুলা কিছু জিনিস হচ্ছে তুমি গ্রাফে লিখবে, ঠিক আছে? মানে মনে করো কোশ্চেনটা তুমি A4 পেজে লিখলা কিন্তু গ্রাফটা করবা হচ্ছে গ্রাফ পেপারে। চার্টটা লিখবো A4 পেজে আর গ্রাফটা করব হচ্ছে গ্রাফ পেপারে। হ্যাঁ, এরকম করতে পারো। আচ্ছা, এরকম যে কোনো 4টা এক্সাম্পল তুমি নিয়ে নিবে। আর পাই চার্টটা তুমি তো আর গ্রাফে করবে না, পাই চার্টটা তুমি A4 পেজে করবে। এবং পাই চার্টে তো ক্যালকুলেশন আছে, তুমি চাইলে ক্যালকুলেশনটা A4 পেজে দেখিয়ে দিতে পারো। বুঝতে পারছি ম্যাম আমরা? একটা স্যাম্পল দেখাইলে আমাদের জন্য সুবিধা হইতো। আমি যে তোমাদেরকে দেখালাম অঙ্কগুলো, এগুলো থেকে তোমাদের ধারণা হবে না? জি ম্যাম, হবে, আর লাগবে না ম্যাম। ম্যাডাম লেখাগুলো কি ইংরেজিতে লিখবো নাকি বাংলা? হিব্রুতে লিখি। বুঝিনি ম্যাডাম গ্রাফে লেখাগুলো কি ইংলিশে লিখবো? গ্রাফে লেখাগুলো তো ইংলিশেই লিখবা। তোমার শোনো, লিফলেট, পোস্টার এগুলো বাংলায় করতে হয়, কিন্তু তোমার যখন পরীক্ষায় থাকবে এই গ্রাফ চার্টের ক্ষেত্রে এগুলো কিন্তু ইংলিশেই লিখতে হবে। ওকে ম্যাম। আর পারলে তোমরা একটা কাজ করতে পারো, পারলে তোমরা 1 থেকে 2 লাইন তোমরা ইন্টারপ্রিটেশন অ্যাড করে নিতে পারো। আমার মনে হয় এটা যদি তুমি করতে পারো সেটা তোমার জন্য বেটার। ইন্টারপ্রিটেশন সেরকম কিছুই না, যেমন এই গ্রাফটা একটু দেখো, যে এই ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তুমি গিয়ে কি লিখবে, যে লিখবে হচ্ছে যে যখন 1 ইয়ারে তাদের স্টাফের সংখ্যা ছিল সবচেয়ে কম, মাত্র 10 জন, কিন্তু সময় বাড়ার সাথে সাথে তাদের স্টাফের সংখ্যা বেড়ে গেছে। এবং সেটা বেড়ে কতজন পর্যন্ত গিয়েছে, যখন এটা হচ্ছে যখন 6 বছরে তখন তাদের স্টাফের সংখ্যা হচ্ছে একদম 65 গিয়ে পৌঁছেছে। মানে জাস্ট সিম্পল 2টা থেকে 3টা কথা, ঠিক আছে? ওকে ম্যাম, এটা কি গ্রাফ শেষে ওই A4 সাইজে লিখবো? হ্যাঁ, তুমি গ্রাফ শেষে A4 সাইজের পেজে এটা লিখে দিও। হয়তোবা তুমি একটা A4 এর বাম পাশে বা উপরের পেজে তুমি অঙ্কটা লিখলে বা চার্টটা রাখার পরে পিছনে তুমি তোমার গ্রাফটা অ্যাড করলে এবং তারপরের A4 এ তুমি জাস্ট 2-3টা কথা লিখে দিলে, ঠিক আছে? যেমন আমি যদি পাই চার্টের ক্ষেত্রে একটু দেখি, দেখো এখানে একটু দেখি, এখানে আমি বর্ণনা কি লিখতে পারি। যেমন এখান থেকে আমি দিতে পারি যে কোন গ্রুপের সংখ্যা সবচেয়ে বেশি। ও ব্লাড, ও নো, বি না, ও।
এখন আমি এখানে বলতে পারি যে আমাদের যে চার্ট আছে এই চার্টের ভেতরে 4 ধরনের ব্লাড গ্রুপের লোকজন আছে, তারা হচ্ছে এ বি ও এবং এ বি, এবং এর মধ্যে ও এর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 39.29%, এবং এ বি গ্রুপের সংখ্যা সবচেয়ে কম এবং সেটা হচ্ছে 10.71%, এবং মোটামুটি বি এবং ও হচ্ছে প্রায় কাছাকাছি এবং সেটা হচ্ছে কত 28.87%। জাস্ট এরকম 2টা থেকে 3টা লাইন, ঠিক আছে? জি ম্যাম। আর এগুলা তো ম্যাম ভার্সিটি খুললে জমা নিবেন না? হ্যাঁ, ভার্সিটি খুললেই জমা নেব, কারণ এখন তো পসিবল না। তাহলে ভার্সিটি খুললেই তো ম্যাম আপনাদের মানে আপনার সাথে যোগাযোগ করলেই তো হচ্ছে। না, সেটা তো অবশ্যই। তোমরা একটা জিনিস কি জানো, যে খুললে গেলে যখন তোমরা একসাথে এতগুলো কাজ করতে যাবে তখন কিন্তু অনেক প্রেসার পড়ে যাবে, বরং একটু একটু করে আগায় রাখলে তোমাদের জন্য সুবিধা। আর সমস্যা নেই, এছাড়াও যদি তোমাদের কোনো কত বড় প্রবলেম মানব হয়। বাকি হয়ে আছে আর এগুলো হ্যাঁ, আছে বুঝতে পারিনি, বল। ম্যাম অনেকগুলো পড়া ম্যাম জমায় আছে 1 এর পড়া একটু দেখা লাগে আবার ম্যাম 1 2। আচ্ছা, তোমাদের কি 1 এর প্র্যাকটিক্যাল বাকি, থিওরি কি পরীক্ষা হয়েছে? না না ম্যাম ম্যাম, আমরা এখনো 1 পড়তেছি। এখনো কোনো পরীক্ষা হয় নাই। হয়নি আমাদের। আমাদের ক্লাসই শেষ হয়নি এখনো 1 বাকি আছে অনেকটা। আচ্ছা, তাহলে তো সমস্যা। আমার কিছু আসলে করার নাই, আমি কি বলবো, এখানে আমার কিছু করার নাই। আচ্ছা, কোনটা পড়বো সেটাই বুঝি না। হ্যাঁ, একটু 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 আসলে একটু ঝাম তোমাদের জন্য। আচ্ছা, তোমরা কি চ্যাট বক্সে তোমাদের আইডি নাম্বারটা দিয়েছো? সরি, আইডি না, ইমেল অ্যাড্রেসটা দিয়েছো। তোমাদের শুধুমাত্র সিআর এর ইমেল অ্যাড্রেস দিলেই হবে। ম্যাম দিয়েছি তো আরেকবার দিচ্ছি ম্যাম। আচ্ছা, আর ম্যাম আমরা কি আইডি দিব? আইডি না, আমি একটা কাজ করব, যদি ইমেল অ্যাড্রেসটা তোমাদের সিআর দিয়ে থাকে, আমি ওই লিংকটা, যেহেতু পারমিশন যাচ্ছে একটু ইকোর কাজ করতে হবে, আমি লিংকটা তোমাদের সিআর এর আইডিতে পাঠিয়ে দেব, ঠিক আছে? ম্যাম অ্যাটেন্ডেন্স লিংক। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের লিংক। ম্যাম কোন ইমেল অ্যাড্রেস গেছে কি? একটু দাঁড়াও। হ্যাঁ, একটা আসছে শুভ্রপাল। শুভ্র, না না, শুভ্র না, সৌরভ, সরি। আচ্ছা, আমি এটা তোমাদের আজকেই পাঠিয়ে দিব, দিলে তোমরা একটু কাইন্ডলি আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমি ক্লাস শেষ করব নাকি? জি ম্যাম, জি ম্যাম, শেষ করে দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো। ম্যাম অ্যাটেন্ডেন্স। জি ম্যাম, আপনি কথাই তো বললাম। আমি লিংকটা তোমাদের সিআর কে পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। তোমরা একটা কাজ করো, তোমাদের তোমাদেরকে ফরওয়ার্ড করলে তোমরা কাইন্ডলি ফিডব্যাকটা দিয়ে দিও, ঠিক আছে? গুগল ফর্ম পাঠিয়ে দিব আমি। কি ম্যাম ওটা ম্যাম ঠিক আছে, নাকি বাইরে ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। নমস্কার ম্যাম।